আপনাদের একটা জিনিস তো বলা হয় না অবশ্য, আমাদের গতকালকে আপনার আইসিবি প্রেসিডেন্টের সাথে আমাদের মিটিং হয়েছিল। আমি আর আপনার তো সো আসলে আপনাদের যুগ মানে প্রয়োজন মতো করে দেয়ার আসলে এই সিলেবাসটা ডিজাইন করতেছে। আপনারা তো জানেন যে আপনাদের যে এখনকার যে সিলেবাসটা আছে, আমি একটু বলে রাখি। এই যে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6, এখানে কিন্তু আপনার যদি দেখেন চ্যাপ্টার 6 এটা পুরোপুরি সিসার চ্যাপ্টার 1, হ্যাঁ, চ্যাপ্টার 1 থেকে আসা। এবং আপনাদের এখানে যদি দেখেন এই যে চ্যাপ্টার 3 আইটি, চ্যাপ্টার 3 যেটা আইটি গভর্নেন্স, সরি ঠিকই আছে। এটা হচ্ছে আইটি গভর্নেন্স এর উপরে। আইটি গভর্নেন্স যেটা পুরো চ্যাপ্টারটা কিন্তু আপনার ইয়েতে সিসাতে আছে চ্যাপ্টার 2 হিসাবে। আবার আপনাদের যেটা আছে যে আইটি সিকিউরিটি যেটা আছে এটা কিন্তু ওই সিসার চ্যাপ্টার 5-এ আছে, প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেট। আবার আপনাদের যেটা হচ্ছে যে ওদের সিসার যে চ্যাপ্টার 3-তে আছে সিস্টেম ডেভেলপমেন্ট, হ্যাঁ, সিস্টেম ডেভেলপমেন্ট, এইটা আবার চ্যাপ্টার 5-এ আছে। হ্যাঁ, তো তো সো থিংস আর লাইক দ্যাট। এখানে মানে চারটা চ্যাপ্টারই হচ্ছে সিসাতে কভার করে। আপনার সিসার 5টা যে চ্যাপ্টার আছে তার মধ্যে কিন্তু সিসার 4টা কভারই হাই লেভেলে কভার করে আর কি। তো সিসাটা আসলে আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা তো জানেন যে সিসার সবে তো মোটামুটি সিসার সম্বন্ধে জানেন। আপনাদের একটা ফ্রেমওয়ার্কও আছে আইসাকাল, এটা সবচেয়ে বেশি। আপনারা যদি কি যেন বলে এই সাথে সাথে কি করতে পারেন, এই পরীক্ষা পাশের সাথে সাথে আপনারা কিন্তু সিসার জন্য রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। তাহলে কি একসাথে আপনার দুইটা হয়ে গেল, একটা এই আইটি অ্যাপ্লিকেশন পাস করা এবং প্লাস হচ্ছে সিসাও পাস করা। এই যে এটাতে করতে পারেন। এটা একটু, যদিও একটু এক্সপেন্সিভ, কিন্তু এটা করতে পারলে এখন এখন যত ব্যাংক গুলো আছে সবগুলোতে কিন্তু এই যে সিসা চায় আর কি, যেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম অডিট। হ্যাঁ, ইনফরমেশন সিস্টেম অডিটরটা আসলে এখন সবচেয়ে বেশি ডিমান্ডেবল জব। আপনারা যদি আইটিতে দেখেন, এই যে সিস্টেম অডিট বা সিকিউরিটি হচ্ছে নাম্বার 1 জব। তো আপনারা ফিউচারের জন্য প্রিপেয়ার করতে পারেন। তো এই জন্য আপনাদের একটা আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি অ্যাপ্লিকেশন চ্যাপ্টারটা পড়েন, এটা হিউজ, পড়তে সময় লাগবে। এটার সাথে সাথে আপনার সিসারও প্রিপারেশন নেন, তাহলে আপনারা একসাথে দুইটা পাশই করতে পারবেন, সিসাও পাস করতে পারবেন, সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনও আপনাদের দুজন জন্য ভালো হবে আর কি। আমি কি আপনারা বুঝতে পারছি? হ্যালো, ইট ইজ ক্লিয়ার? হ্যালো। জি স্যার। আচ্ছা, এই জন্য আমি বললাম আপনার সিসার যদি চ্যাপ্টার দেখেন, তো সিসার চ্যাপ্টার এটা একই, কোনো আলাদা না। আমি তারপর যদি বিশ্বাস না, আমি আবার আপনার সিসার একটা বই দেখাচ্ছি যে ফুল চ্যাপ্টারে, তার আমার কাছে আছে মনে হয়। তো আপনাদের মোটিভেট করার জন্য বলতেছি না, মানে এটা আসলে সত্যি ফ্যাক্ট। এই জন্য আমি বলতেছি যে সিসা আসলে আপনাদের ইয়ে করা উচিত, মানে পড়া উচিত। স্যার আমি সিসা 26th এডিশন কিনে রাখছি, মানে আচ্ছা আচ্ছা। পড়ার চিন্তাও করছিলাম কিন্তু আসলে মাঝখানে আহ, না, সিসাটা এই যে আমার কাছে আছে একটা 195 পুরনো বই। তারপর আপনার দেখাচ্ছে এই যে সিসার যে বইটা আছে, যে সিসার বইটা কিন্তু আপনাদের সিলেবাসটা নিয়ে করা। আমরা যখন সিলেবাস যে আসলে সিসার আপনাদের জন্য দেখেন, এখানে দেখেন এই যে চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 1 হুবর হুবো হচ্ছে আপনার চ্যাপ্টার 5। হ্যাঁ, এখানে কিন্তু কোনো একটা ওয়ার্ডও মিসিং নেই, পুরোটাই আপনার চ্যাপ্টার 6। তারপরে এই দেখুন আইটি গভর্নেন্স, এটা কিন্তু আপনাদের এই যে চ্যাপ্টার 3, অলরেডি আপনার চ্যাপ্টার 3-তে কিন্তু এটা পড়ানো হয়, যে আইটি পলিসি প্রসিডিউর যা আছে একটা হাই লেভেলে ভালোই পড়ানো হয় আর কি আপনাদের। তারপর যেটা বলবো, এই যে চ্যাপ্টার 3 ইনফরমেশন সিস্টেম একুজিশন না ডেভেলপমেন্ট, এটা আপনাদের চ্যাপ্টার 5-এ পড়ানো হয়। সিস্টেম ডেভেলপমেন্ট, বিজনেস সিস্টেম ডেভেলপমেন্ট, সেম জিনিসই অনেকটা, যে কিভাবে মেথোলজি ম্যানেজ করে এইটা নিয়ে পড়ানো হয়। এবং আপনারা যদি দেখেন ইনফো সিস্টেম অপারেশন, এটা আসলে এইটারই একটা পার্ট। এটা এটা খুব বেশি কঠিন কিছু না, সহজ জিনিস। এই চ্যাপ্টারটা শুধু আপনাদের এখানে পড়ানো হয় না আর কি, হ্যাঁ, এছাড়া আর বাকি যে লাস্টের চ্যাপ্টার আছে প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেট, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের আইটি সিকিউরিটি। এটাতে আরো আপনাদের চ্যাপ্টার 4-এ আরো বেশি পড়ানো হয়। আপনাদের যে আইটি সিকিউরিটি সিলেবাস আছে এটা কিন্তু চ্যাপ্টার 4 চেয়ে তো বড়। তাই দেখেন সিসার মাত্র 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টারই আপনাদের কভার করতেছেন। সো আপনারা যদি সিসা বইটা পড়েন আর এটা পড়েন, আপনাদের জন্য পরীক্ষা পাশ করতেও সুবিধা হবে, সিসা পাশ করতেও সুবিধা হবে। আমি আমি কি বুঝতে পারছি আপনাদের? হ্যালো, ক্লিয়ার টু ইউ? জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর অ্যান্সারিং। আপনারা তো মাঝে মধ্যে অ্যান্সার করেন, নাহলে তো আমি ঘুমাই যাবো। হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয় নিজের সাথেই কথা বলি আর কি হ্যাঁ স্যার, সামটাইম। আমরা আমরা অ্যাটেন্টিভলি শুনি স্যার আপনার হ্যাঁ, কথা। একটু একটু মাঝে মধ্যে রেসপন্স করেন যে হ্যাঁ, তাহলে ভালো হবে। আমরা তো আসলে ডিসিশন সাপোর্ট সিস্টেম আমরা লাস্ট ক্লাসে কভার করছি। আমরা এখন আমরা যাবো হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স
যেটা আছে বিআই সেটা নিয়ে আর কি। হ্যাঁ, সো আমরা এটা এখন সবচেয়ে হট টপিকস বিজনেস ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে যেটা বলে ইফ ইউ ওয়ান্ট টু সেকেন্ড ওপিনিয়ন আই উইল আস্ক মাই কম্পিউটার। তুমি যদি আমার সেকেন্ড ওপিনিয়ন সম্বন্ধে জানতে চাও, তাহলে এখন আমরা আসলে আমার কম্পিউটারকে বলবো। কম্পিউটার এতই ট্যালেন্টেড হয়ে গেছে যে সে আসলে ইউ ক্যান গিভ দ্য ওপিনিয়ন। আমরা যখন চ্যাট জিপিটি বা ইয়ের থেকে কাজ করি, এখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হ্যাঁ, আপনারা যদি দেখেন ডেফিনেশন, ইট ইজ সায়েন্স অফ টেকনোলজি। যেটা কি করে, আরে, এটা বেসড অন সাস কম্পিউটার সায়েন্স, বায়োলজি, হ্যাঁ, সাইকোলজি, লিঙ্গুইস্টিক, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, এগুলো সবগুলোর একটা কম্বিনেশন। হ্যাঁ, সবগুলো একটা কম্বিনেশন। গোল অফ দ্য এআই টু ডেভেলপ কম্পিউটার দ্যাট ক্যান সিমুলেট, সেটা করে সিমুলেট মানে কি, নকল করতে পারে বা ওরকম কপি করতে পারে। এবিলিটি টু থিঙ্ক, মানে মানুষের মতো থিঙ্ক করা, মানুষের মতো দেখা, মানুষের মতো শোনা, এবং মানুষ যাতে যেভাবে হাঁটে ওয়াক করে, জাস্ট মানুষের কপি তৈরি করা। এবং এইটাই হচ্ছে কি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখনকার যে ডেফিনেশন। এইটাই সিম্পল হচ্ছে যে আমাদের আসলে ও এমন ভাবে চিন্তা করতে পারে যেটা আসলে মানুষের মতো। হ্যাঁ, তো সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আমাদের যে ব্রেন যেভাবে চিন্তা করে সেভাবে যাতে কাজ করে। আপনাদের সাথে যদি একটু ছোট ইয়ে করি, ওই, একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আহ, আপনাদের মধ্যে যে কোনো কেউ একজন আসেন, কি যেন বলে, এনি ওয়ান। আমার ক্যামেরা কি দেখা যাচ্ছে? এনি ওয়ান? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। একজন আসেন, আপনার সাথে একটা ছোট গেম খেলি, তাহলে জিনিসটা যদি বুঝতে পারে। কেউ একজন সাহসী একজন আসেন। ঠিক, স্যার, বলেন, যে কোনো একজনের নাম বলেন, এনিওন। হ্যালো? স্যার তৌহিদ তৌহিদ, যাক, অনেক পয়সা আমার পয়সা নাম। তৌহিদ সাহেবের কাছে। ভয় পাবেন না, হ্যাঁ, আসলে ফিয়ার ইজ আসলে সেলফিশ। যে ফিয়ার ফুল থাকে সে সেলফিশ থাকে। অলওয়েজ বি ব্রেভ। এটা আপনারা সিওফও হবেন অবশ্যই, অনেক লাইফে অনেক বড় বড় ইয়ে দিতে হবে, কোনো ভয় পাবেন না। আচ্ছা, আমার এখানে কতগুলা ইয়া কি বলবো, টিস্যু পেপার আছে আমার কাছে। আসলে এগুলো চকলেট দিয়ে দেখা যাচ্ছে। আমি একটু আগে বাসায় ফিরছি, তো চকলেট আনতে ভুলে গেছি। তো এইখানে কতগুলো আছে, আপনারা তো দেখতেছেন সবাই, সবাই জি দেখতেছেন। স্যার। এখান থেকে যেটা নিয়ম হচ্ছে, আমি চকলেট আপনি একসাথে একটা, মানে একটা চকলেটের যে টিস্যু পেপার, একটা নিতে পারবেন, একটা নিতে পারবেন, অথবা দুইটা নিতে পারবেন, অথবা তিনটা নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন। তাহলে আপনি যদি একটাও নিতে পারেন, দুটো নিতে পারেন, নিতে পারেন, সবাই শেষে যার কাছে টিস্যু পেপারটা থাকবে সে হচ্ছে লুজার। এই বুঝে বললাম তো হয়েছে, আপনি একটা নিতে পারেন, তারপর আমার টান বা আপনার টান আগে যেভাবে সুবিধা করে করতে পারেন। তাহলে আপনি যদি তিনজন বলে একটা, দুটো বা তিনটা নিতে পারেন। আমি কি বুঝতে পারছি? জি স্যার। আবার আমিও একটা, দুটো, তিনটা নিতে পারবো, এরকম করে আমরা শেষ করি। তবে শুরু করি তো হিসেব। জি স্যার। আপনিও শুরু করতে পারেন বা আমিও শুরু করতে পারি, বলেন। স্যার আমি তিনটা নেই স্যার। তিনটা, আচ্ছা। একটা, এই দুইটা, এই যে আপনারা দেখেন, আপনারা তো ভালো অডিটর, পরে বলবেন যে স্যারে কি জি করছে। স্যার, হ্যাঁ, তিনটা। তিনটা 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 নিয়েছি। তারপরে ঠিক আছে। তাহলে আমি যেটা করি, তিনটা দিচ্ছি, তো আমি যেটা করি যে আমি কি করছি, একটা নিচ্ছি। এই যে দেখেন, আমি কিন্তু একটা নিচ্ছি, জি দেখছেন? স্যার। জি ঠিক স্যার। আছে। তারপরে এখন কয়টা নিবেন? একটা, দুইটা, তিনটা, চারটা? চারটা নেওয়া যায় না? না স্যার, দুইটা নেই স্যার। দুইটা। তাহলে এই যে আপনি একটা, দুইটা, আপনার কাছ থেকে এই যে দুইটা আমি নিছেন। ঠিক আছে। আমি কি করলাম, আপনার দেখা দেখি আপনার কপি করলাম। হ্যাঁ, আমিও দুইটা নিলাম, এই যে একটা, আর এখানে একটা। হ্যাঁ, দুইটা নিলাম। এখন স্যার, এখন এখন কিন্তু একটু মানে গেমটা ফেয়ার প্লে অবস্থায় নাই, কারণ আপনি দেখতে পাচ্ছেন ওখানে কয় পিস আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না ওখানে কয় আচ্ছা, পিস। ঠিক আছে, আমি দেখতেছি না স্যার, আমি এটা ইয়ে করছি, আপনি বলেন, আমি তো নিবেন তো আপনি। হ্যাঁ, ঠিক আছে, বলেন। স্যার একটা। একটা নিবেন, ঠিক আছে, ঠিক আছে। একটা একটা নিতেছি, ঠিক আছে। জি স্যার। এখন আমি কি করলাম, আমি নিব তিনটা। একটা, দুইটা, তারপর হচ্ছে তিনটা। ঠিক আছে, এই যে জি দেখেন। জি এখন স্যার। যেটা হয় কি, দেখেন সবাই এখন লাস্টে কি হচ্ছে, আপনার টার্ন। দেখেন এখানে কিন্তু একটাই আছে টিস্যু পেপার, দেখছেন? হ্যালো? দেখা জি যাচ্ছে একটাই টিস্যু পেপার আছে, জি স্যার। একটাই আছে। হ্যাঁ, তাহলে তো কি আমাকে হচ্ছে, একটা আপনি নিতে হচ্ছে, তার মানে আমি হেরে আপনি গেলাম। আপনার লুজার। হ্যাঁ, তো ব্যাপারটা আসলে, থ্যাংক ইউ ফর, এখানে যদি আপনি এই গেমটা যার সাথেই খেলেন না কেন, এই গেমটা আসলে আপনি কোনদিন আমার সাথে জিততে পারবেন না। হ্যাঁ, কারণটা কি আমি বলি। কারণ আমি এখানে জানি কয়টা নাম্বার আছে। জি স্যার। এক্সেলে আমি দেখাই, তাহলে আমি বুঝতে বুঝতে সুবিধা হবে। আমি এখানে যেটা করছি, এই গেমটা আপনার বাসাও খেলতে পারেন, আপনি যতবার খেলেন আপনি কোনোদিনও জিততে পারবেন না। এখানে যেটা হয় কি, একটা,
কি জন্য বলে, এখানে একটা 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 এরকম করে চারটা আছে, হ্যাঁ? চারটা করে আমি যদি ধরি, এবং 13টা আছে, একটা বেশি আছে, তাহলে আমি কি করব, আপনি যে কটা নিবেন আমি তার চাইতে, তাহলে 4 দিয়ে বিয়োগ করব, 4 দিয়ে। আপনি যদি একটা নেন তাহলে আমি কি করব, 3টা নিব, ঠিক আছে? আপনি যদি 2টা নেন তাহলে আমি 4 থেকে 2 বিয়োগ করব, 2টা নিব। আপনি যদি 3টা নেন আমি কি করবো, 4 থেকে 3 বিয়োগ করব। আমি কি বুঝতে পারলাম? তাহলে কি আপনি মনে করেন সাপোজ 3টা নিলেন, 3টা কালার নিলেন, তাহলে আমি কি করলাম, ওটার বদলে আমি কি করলাম, আপনি ধরেন 4 পূরণ করে দিবেন, জাস্ট একটা 4 নিব, পূরণ হ্যাঁ। করে দিবেন। হ্যাঁ, আমি 2টা নিলেন, আপনি 2টা নিলেন। আপনার টার্নে আপনি 4 পূরণ করবেন। হ্যাঁ, আমি কি করব, আমার টার্মে আমি সব সময় কি করব, আহ 4 পূরণ করব। আবার আপনি যখনই তিন একটা নিলেন, আমি কি করলাম, এত বেশি তো অপশন নাই, ঠিক না? আমি কি করলাম, আমি কিন্তু এখানে আমার টার্মে 4 পূরণ করলাম। এর ফলে হবে কি, সবাই শেষে তো সবসময় আপনি হারবেন যতবারই আপনি যদি আমার সাথে 100 বারও খেলেন, 500 বারও খেলেন, আপনাদের কোনো জেতার চান্স আছে? হ্যালো? সেটাই আমি বললাম স্যার, এখানে ফেয়ার ফেয়ার প্লেয়িংটা হচ্ছে না। এটা তো আপনি যে ইনফরমেশনটা আপনার কাছে আছে অ্যাভেলেবেল, আমি তো ওইটা আপনার আমি কাছে নেই। আছে দেখেই তো আমি আপনারা বলতেছি যে এটাতে ফেয়ার প্লে হবে না, কারণ কি, আই নো দা নাম্বার। এখানে তো 13টার জায়গায় আমি আরো 3টা বাড়াই দিতে পারি, আমি জি জাস্ট বললাম র্যান্ডম নাম্বার নিতে পারি, আরো 3টা বাড়াই দিতে পারি, দিয়ে আমি লাস্টে একটা রাখলাম। এখানে আমি নাম্বার তো আমার মতো করে বাড়াইতে কমাইতে পারি, কি আমি রাইট অর রং? রাইট স্যার। তো আমি আপনাদের গেমটা বলি, এই জিনিসটা যদি আমি কম্পিউটারে শিখাই দিই যে হ্যাঁ, তুমি একটা এরকম নাম্বার বলবা যেটা হচ্ছে আর কি এরকম, 4 দিয়ে 4, 4 পূরণ, কি জন্য 4 দিয়ে পূরণ হবে, 1 যোগ হবে, যে কোনো নাম্বার, কি করা যাবে না? অবশ্যই হ্যালো, স্যার। এই যেমন এখন আমরা নাম্বার দিতেছি কয়টা, 4 4 16, 17টা। তো বলবো যে কয়টা 17টা নাম্বার প্রেডিক্ট করবে, তারপর ওদের ধরতে বলবা। তো এখন সে কি করবে, সে খালি ম্যাথমেটিক্যাল কম্পিটিশন করবে যে হ্যাঁ, 4 যোগ -1, তারপর 2, 4 বিয়োগ 1, তারপর হচ্ছে 4 - 3। তাহলে এই যে দেখেন, এই এই জিনিসগুলা আসলে কি জন্য বলে, আপনাদের মানে এর ফলে আপনি কোনো সময় তার সাথে লজিক্যালি পারবেন না, হ্যাঁ। কারণ কি, সে একটা লজিক ফলো করতেছে, ওই যে সবসময় 4 থেকে বিয়োগ করবে। তো এই জিনিসটা কম্পিউটার শিখে দিলেও ওই আপনি কম্পিউটারের সাথে পারবেন না, কারণ কম্পিউটার তো ওই লজিক অনুসারে আপনার সাথে কাজ করবে। আমি কি বুঝতে পারলাম? হ্যালো? তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাথিং বাট, তাকে একটা লজিক বলা হয়, আমাদের মানুষ কিভাবে চিন্তা করে তারে আপনি ওই লজিকটা বলে দেন, সেই অনুসারে সে কি করে চিন্তা করে। আমি কি বলছি, আমাদের ব্রেন তো এখন বিভিন্ন রকম চিন্তা করে, আমাদের ব্রেন কিভাবে কোন জায়গায় যায় কি চিন্তা করে, তাকে যদি আপনি লজিক বলে দেন সেই অনুসারে সে কি করবে, আপনার মতো ওই লজিকে সে চিন্তা করতে পারবে। আমি সো আর্টিফিশিয়াল হচ্ছে কি, তাকে আসলে আমরা ট্রেন করি যে হ্যাঁ, তুমি এই যে এইটা বললে এটার উত্তর দিবে, এইটা এটা বললে এটার উত্তর দিবে, এইটা কি, তারা যে ট্রেন করি সেই করে সেই অনুসারে আপনাকে ডেলিভারি দেয়। জিনিসটা কি বুঝতে পারলাম? হ্যালো? আগে যা স্যার, আমরা যেটা করতাম ম্যাক্রো করতাম। তারপরে আমরা প্রাথমিক দিকে কি ছিল, মেইল মার্চ ছিল। ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে একটা মেইল আমরা সবাই জায়গা করতাম। তো ওই রকমই আর কি স্যার, ওগুলা ছিল ছোট পর্যায়ে। এখন হুম। এগুলা কি হচ্ছে, এখন মাল্টি ডাইভার্সিফাইড আমরা ভ্যারিয়েবল দিচ্ছি, কম্পিউটারকে শেখাচ্ছি। তখন হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ। ভ্যারিয়েবল গুলোর ইয়েতে সে আসলে ডিসিশন দিচ্ছে। এই যে আপনাদের বইতে একটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন আমরা যে ক্যাপচা ইউজ করি সেটা কিন্তু একটা আর্টিফিশিয়াল রিক্যাপচা, আপনাদের বইতেই আছে, আমি একটা ছোট ভিডিও দেখাই সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। রিক্যাপচা আবিষ্কার করছে উনি একজন ইউনিভার্সিটির টিচার আমেরিকাতে, তার বিল গেটস 3বার জবের অফার দিছে, কিন্তু সে 3 ওভারই তার জব ডিনাই করছে। তা বুঝেন, এমন এক পাগল যে বিল গেটস এর মতো লোকজন তারা জবের অফার দেয় মাইক্রোসফটে, কিন্তু সে জব করতে চায় না আর কি, হ্যাঁ। দেখেন, এটা হচ্ছে রিক্যাপচা বলে, হ্যাঁ কি, হ্যাঁ। আপনাদের ভিডিওটা দেখালে বিরক্ত হন না তো আবার? হ্যাঁ, হ্যালো? না না স্যার। 2-3 মিনিটের ভিডিও যে ও আসলে কি করছে। দেখা Luis যাচ্ছে von যে, Ahn made Yahoo accounts spread across the web. In the world have solved at least one captcha. দেখা যাচ্ছে? হ্যালো? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। শোনা যায় তো নাকি? জি স্যার, সাউন্ড আছে। আচ্ছা, আচ্ছা, দেখেন তাহলে। Luis's resourcefulness and his quest for efficiency go back as far as he can remember. As a boy growing up in Guatemala, where his family owned a candy factory. I think growing up in a candy factory has influenced me. It's quite a complex process, the machines of making the candy and wrapping it and everything. Luis even built his own machine,
Luis even built his own 5 pence, and it was going. Each time you type a CAPTCHA, those squiggly characters, essentially you waste 10 seconds of your time. And if you multiply that by 200 million, you get that humanity as a whole is wasting like 500,000 hours every day typing these annoying CAPTCHAs. I started thinking, is there a way in which we can use this human effort for something that's good for humanity? Can we make good use of those 10 seconds of your time? Luis struggled with this question. And then he got involved with an even bigger project, putting all the old books in the world onto the internet. There's a lot of projects out there trying to digitize books. So Google has one, the Internet Archive has another one. But there's a problem. Many of the books are old and faded, so when computers scan them, they don't recognize many of the words. For things that were in before 1900, between 30 and 40% of the words, the computer is going to decipher wrong. They were written at a time when the type didn't line up always nicely, and what remnants we have of it are smudged. Luis's solution was to take those hard-to-read words from old books and use them as CAPTCHAs. But this raised a new problem. The computer would now present a word that it could not read in the first place. The computer didn't know what the answer was. How is it to be able to tell what the right answer is? Luis found a solution to combine the word from an old book with a traditional CAPTCHA generated by the computer. We'll give two tests, one that we know the answer to, one that we don't. And if the person can solve the one that we know the answer to, then we'll assume they can solve the one that we don't. They called it reCAPTCHA. Now, every time you type a CAPTCHA, you may very well be working for Luis, transcribing an old book. Today, on the order of 125 to 150 books per day are being digitized because of reCAPTCHA. It's an amazing thing. And it's not just books. reCAPTCHA is also transcribing the entire back archive of the New York Times. The New York Times has this huge archive of 130 years of newspaper archive there. আপনারা জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যালো হ্যালো Yes, sir. তাহলে জিনিসটা খুব ইন্টারেস্টিং না, এই যে আমরা 10 সেকেন্ড ওয়েট করে যে করি, মানে টাইপ করি, এটার মধ্যে কিন্তু একটা থাকে ঠিক আর একটা থাকে বেঠিক। একটা থাকে মনে করেন, এটা থাকে মনে করেন বেঠিক, এটা থাকে ঠিক। এইটা আবার হচ্ছে কি বিভিন্ন ইমেজের কাটিং। এখন সে আপনি যদি এইটা যদি ঠিক মতো উত্তর দিতে পারেন তাহলে বুঝবে যে এটা ঠিক, তখন এইটা কি করে সে পেস্ট করে দেয়, মানে আপনার হাতে সে ডাটা এন্ট্রির কাজ করতেছে। এবং পুরো নিউ ইয়র্ক টাইমসের যত আর্কাইভ ছিল সব আপনাদের হাতে মানে টাইপ করাইছে, যে আপনারা যখন এরকম কিছু লেখেন রিক্যাপচা ইউজ করেন, মানে ইউ আর কি জন্য বলে ডাটা এন্ট্রি করতেছেন আর কি। তো দেখেন তার বুদ্ধি কত উড়িয়া, যে আপনারা দিয়েই আপনার কাজ করা রাখলো। আপনাদের বইতেও সেম এক্সাম্পলটা আছে। এইটাই হচ্ছে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওয়ে আর কি, সে আসলে খুঁজে বের করে আপনার রাইট ডাটাটা যাতে রাখে আর কি। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন কি আসলে আপনাদের বইতে যে আছে, আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন কি, যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আসলে এখন প্রায় 13 বিলিয়ন পিপলস আর দেয়ার, হ্যাঁ, যে আসলে আমাদের জব ভ্যালু সব জায়গায় আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে, এবং এভরিথিং ইজ রিপ্লেসড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এম আই রাইট অর রং? হ্যালো, রাইট স্যার। তো সো যেটা হয় কি, আর্টিফিশিয়ালের অনেকগুলো আছে, যে আমি যদি আপনার হাই লেভেলে বলেন, আমি একটা ছোট স্লাইড দেখাতে চাই যে আসলে আমাদের আসলে ফিউচারের জন্য অন্যান্য আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করতেছে। আপনারা যদি আমরা 5-10 মিনিট দেন, ইট উইল বি গুড ফর মি। শিওর স্যার। ঠিক আছে, এটা হচ্ছে কি আসলে আমার সবগুলো দিয়েই যে আসলে আমাদের ফিউচারে আমরা কিভাবে রেডি হবো। আমার এই স্লাইডটার নাম হচ্ছে ফিউচার ওয়ার্ক। ফিউচার ওয়ার্ক কি, যে উইনিং স্কিল। আসলে আমাদের এখন যেটা হচ্ছে টেকনোলজি আর চেঞ্জিং, আমাদের উইনিং স্কিল শিখতে হবে। যেটা হচ্ছে কি, একটা ফেভেলের রোস্টারের গল্প আছে, মানে এটা হচ্ছে রোস্টার মানে হচ্ছে যে মোরগ আর কি, হ্যাঁ, আর শ্যালো হচ্ছে যে চড়ুই পাখি। তো এক দেশে এক এরকম মোরগ ছিল, সে তার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল এবং সারাদিন গার্লফ্রেন্ডদের সাথে আড্ডা মারতো আর কি। হ্যাঁ, আপনাদের কেউ আছেন এই আমাদের মোরগের মতো, এনিওয়ান ফ্রম ইউর সাইড? না আপনারা সবাই সিরিয়াস নাকি? হ্যালো, থাকলেও কেউ তো এটা স্বীকার করতে চাইছে। বলবে না না, আচ্ছা ঠিক আছে। তারপরে এখন হঠাৎ করে একদিন একটা চড়ুই পাখি আসলো, চড়ুই পাখি এসে ওই মোরগকে বলতেছে যে কি জন্য তুমি তুমি তোমার আমি নতুন স্কিল শিখাতে চাই, তুমি কিভাবে আকাশে উঠতে পারো আমি তোমার শিখাতে চাই। আই আই ক্যান টিচ ইউ হাউ টু ফ্লাই।
তখন মোরগ বলছে, আরে এইসবের সময় নাই, আই হ্যাভ নো টাইম ফর, এমনি গার্লফ্রেন্ডদের সময় দিতে পারি না, আবার এইসব নতুন জিনিস শেখা। তারপর গল্পটা শেষ কি, একদিন সত্যি মোরগটা আকাশে উঠতে চেষ্টা করতেছিল, ফ্লাই করতে চাচ্ছিল, কারণ একদিন একটা হঠাৎ করে একটা শিকারী আসছিল আর কি। এবং পরবর্তীতে গল্পের মোরাল অফ দ্য স্টোরি কি, যে আসলে আহ, মোরগের মাংস নাকি অনেক সুস্বাদু হয় আর কি। তো এই যে সে যখন নতুন স্কিল শিখে নেয়, যখন দরকার হয়েছে সে উঠতে পারে না, পালাইতে পারে না, তখন তারে মাংসে পরিণত হয়েছে আর কি। আমি কি বুঝতে পারলাম? তো এখন যেটা হয়, আমাদের আসলে একটা মানে উইন স্কিল তৈরি করা উচিত, প্রিপেয়ার ফর দ্য ফিউচার। যেটা হয় কি, উইন স্কিল কি, যে ধরেন আপনারা যদি একটা গাছে বসে থাকেন, আপনার হয়তো একটা পাখি, এখন আপনার যদি একটা গাছে বসে থাকেন, হঠাৎ করে যে কোনো কারণে একটা ঝড় হইলো বা একটা ভূমিকম্প হইলো বা গাছটা পুরনো ছিল, গাছটা ভেঙে গেল, তখন এই পাখি কি ওই গাছেই থাকবে না কি করবে তখন পাখি? হ্যালো? নিরাপদ আশ্রয়ের দিকে সে চেষ্টা করবে। সে তখন আরেকটা গাছে ওই যে বসবে, কারণ কি তার উড়োর উড়োর ক্ষমতা আছে কি, সে নো হাউ টু ফ্লাই। তাই তাই ব্যাপারটা হচ্ছে আপনাদের ব্যাপারেও সত্যি, আপনারা যে চাকরি করেন, আপনারা যা করেন, এই যে আপনাদের সিএ যদি পাস করেন, ইট বিকাম ইউর উইন স্কিল। যে হ্যাঁ, আমি যদি সিএ পাস করি, আজকে যদি এই কোম্পানিতে বাদ করে দেয় আরেক কোম্পানিতে, সিএ তো মানে কি যেন কয়, লোকের অভাব, মানুষের প্রচুর ডিমান্ড, মানে তো সো এইটাই হচ্ছে উইন স্কিল, যেটা আপনাকে মানে যে কোনো জায়গায় মুভ করতে, ইউ ক্যান মুভ এনিহোয়ার। আমি কি বুঝতে পারছি? হ্যালো? উইন স্কিলের মেইন কারণ কি, মেইন কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মজার ব্যাপার দেখেন, কোয়ান্টাম কম্পিউটার ইজ কামিং। কোয়ান্টাম কম্পিউটার আপনার নাম শুনছেন কিনা, কোয়ান্টাম কম্পিউটার। এত টাকা ইনভেস্টমেন্ট করতেছে আপনার, যদি গুগল গুগল আইবিএম সবাই মিলিয়নস অফ ডলার্স ইনভেস্টিং ইন কোয়ান্টাম কম্পিউটার। কারণ কি, বর্তমানে যে কনভেনশন কম্পিউটার আছে, সে কি করতে পারে, একটা বই ইন লাইব্রেরি ওয়ান বাই ওয়ান পড়তে পারে, হ্যাঁ। আর যেখানে একটা কোয়ান্টাম কম্পিউটার, একটা লাইব্রেরি যত বই আছে, একটা বই লাইব্রেরি যদি 10 লক্ষ বই থাকে, সে 1 সেকেন্ডে পড়তে পারবে। তো বুঝেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ সো পাওয়ারফুল, যে আপনার সারা লাইব্রেরির বই পড়তে তার 1 সেকেন্ডও সময় লাগবে না। আমি কি বুঝতে পারলাম? হ্যালো? হ্যালো? ক্যাপাসিটিটা অনেক বেশি। অনেক বেশি, তাই এর সাথে তো আপনি জবে চাকরি করে পারবেন না, কি পারবেন? আচ্ছা, তা সো এরকম কোয়ান্টাম কম্পিউটার ফিউচারে আসতেছে। তারপর যেটা হচ্ছে, একটু ক্লিয়ার করে নিই। ফ্যাক্টরি ওয়ার্কার আর রিপ্লেস বাই রোবট। এখন দেখেন, এই যে টেসলা বলেন, যত যত ফ্যাক্টরি আছে সব ম্যাক্সিমামই হচ্ছে মানুষ নাই, হ্যাঁ, ওয়ার্কার। এই যে তো সো এখানে দেখেন, এই যে অ্যাপেল অ্যাপেলের যে সাপ্লায়ার ফ্যাক্স, তাদের প্রায় 60,000 ওয়ার্কার রিপ্লেস বাই রোবট এট চায়না ফ্যাক্টরি। আমিও বললাম না, আমি কিছুদিন আগে সিঙ্গাপুর গেছিলাম, ওইখানে ওরা একটা সেমিনার অ্যাটেন্ড করছিলাম, তো ওইখানে ওরা খুব সুন্দর কথা বলছে, যে তারা দে আর ইম্পোজিং ট্যাক্স অন রোবটস। কারণ কি, মানুষ যদি চলে চাকরি করে, তাহলে কি করে, সরকার ট্যাক্স পায়, কি ইনকাম ট্যাক্স দেই না আমরা? কিন্তু রোবট যদি চাকরি করে, রোবট যদি মানুষের কাজ করে, সরকার তো কোনো টাকা পায় না। এই জন্য দে আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং নিউ লস ফর দ্য রোবটস, যাতে তারা যেন ট্যাক্স দেয় আর কি। কি জিনিসটা ইন্টারেস্টিং? হ্যালো? দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি চেঞ্জ করেছে, ওয়্যার হাউস লজিস্টিক, এটা আপনারা জানেন যে আসলে কিভাবে অটোমেশন, যে অ্যামাজনের যে পুরো ওয়্যার হাউস, সেইসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজ হয়। এই যে দেখেন, এই যে ইয়া পুলিশম্যান, হ্যাঁ, যে দেখেন চিতা নামে একটা নতুন রোবট মার্কেটে হাঁটছে, যেটা হচ্ছে 28.3 পার মাইল আওয়ারে সে দৌড়াইতে পারে, ঘন্টায় 28 মাইল দৌড়াইতে পারে, এবং সে হচ্ছে হোসেন বোল্টের চেয়ে ফাস্টার। তো এই পুলিশের সাথে কি আপনি দৌড়াই পারবেন? আপনি যতই টাকা নিয়ে বলেন, সে তো আপনার ধরে ফেলবে, কি এম আই রাইট অর রং? হ্যালো? এটাই স্যার। তারপরে যে সিকিউরিটি গার্ড, দেখেন এই যে নাইট স্কোপ নামে সিকিউরিটি গার্ড আসছে, যেটা যেটা হচ্ছে কি উবারের পার্কিং লটে কাজ করে, মলে কাজ কাজ করে। কারণ হচ্ছে সিকিউরিটি গার্ড ঘুমাই পড়ে, কিন্তু এই যে এই যে রোবট আছে, সে কিন্তু ঘুমায় না, সে খুব একুরেটলি কাজ করে, এবং সে পার্কিং লটে মনিটর করে কোথায় কি হচ্ছে, সাথে সাথে অ্যালার্ট অ্যালার্ট ক্লান্ত দেয়। হয় না। তো এই দেখেন সিকিউরিটি গার্ডের জবস আর গন, হ্যাঁ, ভবিষ্যতে আর সিকিউরিটি গার্ডের জব থাকবে না। তারপর দেখেন পিজা ডেলিভারি, অলরেডি নিউজিল্যান্ডে অলরেডি তারা পারমিশন দিছে যে ড্রোন দিয়ে পিজা ডেলিভারি দেওয়া হবে। এবং ড্রোন দিয়ে যদি পিজা ডেলিভারি দেওয়া হয়, ফিউচারে যে আমাদের এই যে যারা এরকম ডেলিভারি কাজ করে, তাদের কাজটাও কমে যেতে পারে আর কি, হ্যাঁ। সো থিংস আর দেয়ার, হ্যাঁ, ড্রোন ক্যান বি রিপ্লেস দ্য ডেলিভারি পার্সন। তারপর দেখেন যে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, মলি নামে রোবটস আছে, যেটা আসলে প্রায় 2,000 রকমের
কি জন্য খাবার তৈরি করতে পারে। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো। জি স্যার। মলি নামে যে রোবটস আছে সে কি করতে পারে 2000 ধরনের। এখন আমরা যে বাসায় কাজের বুয়া থাকে বা বাসায় হাউস ওয়াইফ থাকে, তা রান্না বান্না করতে অনেক কষ্ট। আমার ওয়াইফে যদি বলি 1 কাপ চা দেন, সে কি করে এই 2 মিনিটের মধ্যে দিচ্ছি বলে আধা ঘন্টা পরে দেয় আর কি। হ্যাঁ, তো সো আপনার যদি এরকম একটা কাজ মানে মলি নামের রোবটস থাকে, আপনি রাত 2টার সময় বললেন যে হ্যাঁ আমি একটু কাচ্চি বিরিয়ানি খাবো, সাথে সাথে আপনার বানায় দিবে, কারো কোশ্চেনও করবে না যে রান্না করে যাইতে ইচ্ছা করতেছে না নাকি। তো সো এরকম একটা রোবট থাকলে কি আপনাদের লাইফটা অনেক সহজ হবে না নাকি? হ্যালো। জি স্যার। আচ্ছা, তারপর যেটা হচ্ছে লং হল ট্র্যাকিং, ওয়ার্ল্ডের ফার্স্ট সেলফ ড্রাইভিং সেমি ট্রাক যেগুলো আছে এগুলো কিন্তু আসলে কি যেন যেটা হচ্ছে কি এখন মার্কেট চলে আসছে। গাড়ি না, সেলফ ড্রাইভিং কার না, সেলফ ড্রাইভিং ট্রাকও অন দ্য মার্কেট। তারপর দেখেন ইন্টারেস্টিং ব্যাপার যে হচ্ছে রিপ নতুন এআই লয়ার আসছে রস এবং কিরা, যেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা তৈরি করা অ্যাপস, যে হচ্ছে কি ল ফার্মে অফিসিয়ালি হায়ার করছে। মানে যেটা হচ্ছে কি যে ও একজন লয়ারের কাজ কি বিভিন্ন লয়ের ইম্প্যাক্ট বলা, হ্যাঁ এটা কোন লয়ে পড়ে, ইম্প্যাক্ট বলা। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখিয়ে দিছে যে তোমার যদি এটা বলে তাহলে তাহলে ইম্প্যাক্টটা এটা বলে দিবা। এর ফলে হচ্ছে কি এখন তো তাহলে আমার লয়ার দরকার হয় না। কি লয়ার বলে যে অমুক ধারার অমুক জায়গায় এটা এটা হবে নাকি, তারা কি করে কিছু লয়ের কন্ডিশন এবং এটা কনসিকিউয়েন্সটা কি ওটা বলে। এম আই রাইট অর রং? দেখেন তাহলে অফিসিয়ালি অলরেডি বাইরের ওয়ার্ল্ড গুলোতে অলরেডি রস এগুলো ইউজ করতেছে, দে আর অ্যাকচুয়ালি কি জন্য বলে লয়ারের জব খেয়ে ফেলতেছে। দেখছেন আপনারা? হ্যালো। জি স্যার। তো এইটাই বলতেছি, আমেরিকাতে বলেন যখন 200 বছর আগে 90% লোক আসলে ইয়েতে জব করতো, এগ্রিকালচার জব করতো আমেরিকাতে। এখন যেটা হয়েছে কি মাত্র 2% লোক আমেরিকাতে এগ্রিকালচার জব করে। তখন তার হচ্ছে কেন অটোমেশন উইল টেক দ্য জব, এটা কি অটোমেশন টেক নিছে? এটা আসলে তারা বলছে ন, ইট ইজ নট ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্টরা জব নেয় না, এটা আসলে অটোমেশন নিছে আর কি। তো এইটাই বললাম আর্টিফিশিয়াল আমাদের ফিউচার ওয়ার্কটাকে কি করতেছে, আমি কিছু উদাহরণ দিলাম সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে ইম্প্যাক্টটা কি, প্র্যাকটিক্যাল ইম্প্যাক্টটা কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো। জি স্যার। এর ফলে 5টা স্কিল আছে, এটা সম্বন্ধে কি বলবো আপনাদের যে আসলে আমাদের ফিউচারে কি স্কিল, এটা আসলে আপনাদের রিলেটেড না, যদি বলেন আমি 2-4 লাইন বলতে পারি আর কি, আর কিছুই না। বলেন, হ্যাঁ। বলেন স্যার। বলুন স্যার। আচ্ছা, যেটা হচ্ছে কি যে ফিউচারে যদি উঠতে হয় তাহলে আপনার 5টা স্কিল আপনাদের খুব ডেভেলপ করতে হবে। আমি জাস্ট 5 মিনিটে শেষ করে দিই, 5 মিনিটও লাগবে না। প্রথমে হচ্ছে যে ক্রিয়েটিভিটি, যে আসলে কোন নতুন কিছু তৈরি করা, ক্রিয়েট সামথিং নিট, এইটা আসলে আমাদের দরকার। হ্যাঁ, যেটা হচ্ছে কি যে আহ, আপনি যে কোম্পানিতে আছেন আপনি যদি একটা নতুন ওয়েতে কস্টটা কমাইতে পারেন, এটাও কিন্তু ক্রিয়েটিভিটি। তো সো ক্রিয়েটিভিটি ইজ নাথিং বাট কানেক্টিং দ্য ডট, যে আমি আসলে যা শিখছেন সেটা আসলে কানেকশন তৈরি করা। আপনারা জানেন কিনা আমি একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে কি মজিলা, মজিলা না এটার নাম কি জানো, ওই যে এটার নাম কি গ্লাস, গরিলা গ্লাসের নাম শুনছেন? গরিলা গ্লাস, গরিলা গ্লাস, এনিওয়ান? জি, মোবাইল টেকনোলজি, মোবাইল। হ্যাঁ, গরিলা গ্লাস হচ্ছে কি যে আমরা সবাই মোবাইল ফোনে ইউজ করি। এই গরিলা গ্লাস কবে আবিষ্কার হয়েছে জানেন? গরিলা গ্লাস, এই গরিলা গ্লাস যদি আপনি ইতিহাস দেখেন 1960 সালে এটা কিন্তু আবিষ্কার হয়েছে। কিন্তু এটা কেউ ইউজ করে নাই, কেউ ইউজ করে নাই। যখন দেখেন আইফোনে, আইফোনে স্টিভ জবস রিভিল করছে 2007 সালে, যেটা কি যেন এই একটা ডিসপ্লে আছে যেটা গরিলা গ্লাস দিয়ে তৈরি করা হয়। এবং সে কি করছে, সে এই যে প্লাস্টিক ডিসপ্লেতে গরিলা গ্লাস সে প্রথম ইউজ করে, তারপর থেকে এখন সবাই গরিলা গ্লাস ইউজ করে। অথচ 1960 সালে এই গ্লাস তৈরি হয়েছে, নোবডি নোজ দ্যাট। হ্যাঁ, কিন্তু সে ইউজ করার পর এখন সবাই আমরা গরিলা গ্লাস ইউজ করি। তো এইটাই হচ্ছে আসলে ক্রিয়েটিভিটি, যে আসলে জিনিসটা আছে কিন্তু এটা ভ্যালুটা মানুষের বোঝানো ইউনিক ওয়ে। আমি কি বুঝাতে পারলাম? হ্যালো, হ্যালো। তারপর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ নট হোয়াট ইউ থিঙ্ক, ইট ইজ হাউ ইউ থিঙ্ক। আমরা আসলে মানে আপনি নেগেটিভ থিঙ্কিং না, কিন্তু হাউ আমাদের আসলে বের করা উচিত আসলে আপনি কত অ্যাঙ্গেল আমরা চিন্তা করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য 10টা পসিবিলিটিস, আপনিও একটা যে কোনো চিন্তা করতে গেলে অবশ্যই চিন্তা করা উচিত আসলে কি জন্য বলে হঠাৎ দ্য অপশন। মানুষ কিন্তু কোনো সময় ফ্রাস্ট্রেটেড হয় না যদি সে যদি অপশন পায়। আপনার মনে করেন গেছেন সামনে কোনো রাস্তা নাই, আপনি তখন ডেড ব্লক হয়ে যান, তখন ফ্রাস্ট্রেটেড হয়। কিন্তু আপনি যখন দুধ সিএ পড়লাম না, সীমা পড়লাম, সীমা না পড়লে কি যেন বলে আমি এমবিএ করলাম, এমবিএ না করলে এটা করলাম। আপনার কাছে যখন আপনি যখন 10টা অপশন নিয়ে কাজ করবেন আপনি ইউ নেভার বি ফ্রাস্ট্রেটেড। কিন্তু আপনার কাছে কোনো অপশন নাই, তখন কিন্তু মানুষ লেসনেস বলে, তখন অসহায় হয়ে যায়। এই জন্য যে কোনো সময় চিন্তা করতে হাউ ইউ থিঙ্ক, একটা যে কোনো সলিউশন যেভাবে আপনি ইয়ে করবেন তত ফাস্টার আপনি অ্যান্সার করতে পারবেন।
এই জন্য এটা একটা বড় স্কিল আমাদের। আমি কি বুঝতে পারলাম? হ্যালো। এবং 3 নম্বর কোয়ালিটি হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট, যে বি ইউর সেলফ, এভরিওয়ান এলস ইজ টেকেন, যে আসলে আমরা আসলে নিজেরা আসলে টেকেন, আমরা আসলে মানে কি যেন বলে নিজেদেরকে ম্যানেজ করতে পারি না, সবসময় মাল্টিপল কাজে থাকি। যেমন আপনারা এখন যারা আছেন সবাই বিভিন্ন ধরনের মাল্টিপল কাজে কাজে আছেন। আপনারা একটু ক্যামেরা অন করেন 4-5 জনে, আমরা একটা ছোট গেম খেলি, তাহলে আমি বুঝাবো যে আসলে কিভাবে আমরা আসলে সেলফ ম্যানেজ করতে পারি। এনিওয়ান যারা খেলতে ইন্টারেস্টেড একটু আমার সাথে অন ইয়ে করেন, আমার ক্যামেরা অন আমার করেন। আমার আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, যে কারণে অসুবিধা নেই, আপনি আমাদের ফলো আমি করতে পারেন। মোবাইলটা আর কেউ আছেন যারা আছেন খেলতে চান? হ্যাঁ, দু একজন ক্যামেরা পাওয়া যাচ্ছে দেখা ইন্টারেস্টেড। যাবে। হ্যাঁ, আর কেউ আছেন? ক্যামেরা অন করেন, আমরা তাহলে একটা ছোট্ট গেম খেলি। হ্যাঁ, পার্টিসিপেট করেন, লাইফে এনজয় করেন। লাইফ এত বোরিং না, আপনারা তো খুব মানে দেখলে মনে হয় যে খুব কষ্টে আছেন। হ্যালো। হ্যাঁ, ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন যারা আছেন। হ্যালো, একজন তো অডিও অন অন করছে, ভুলে মানে ক্যামেরা অন করতে পারে না। আর কেউ আছেন আপনারা জয়েন করবেন? আচ্ছা, আচ্ছা, লঞ্চের জার্নিতে আছেন, অসুবিধা নেই। আচ্ছা, আমি যারা আছেন ক্যামেরা অন করছেন, আমি একটু দেখাই। আপনারা সবাই এরকম হাতটা সামনে আনেন, হাতটা সামনে আনেন। আনছেন? এই যে সবাই একটু হাতটা সামনে আনেন। 2 হাত, 2 হাত আনতে হবে। Okay, আচ্ছা। হ্যাঁ, তারপরে যেটা করতে হবে, হ্যাঁ, মোবাইলটা একটু রাখেন, একটা জায়গায় রাখেন, মোবাইল তো কেউ নিয়ে যাবে না। হুম, দূরে রাখেন, অসুবিধা নেই। এখন এক হাতে এই আঙ্গুল, এটা বড় বুড়ো আঙ্গুলটা বের করেন, আর এটা কাইন আঙ্গুলটা বের করেন। বের করছেন আপনারা সবাই? দেখা যাচ্ছে? হ্যাঁ। আমি যখন 1 2 3 বলবো, তখন আপনারা এই বুড়ো আঙ্গুলটা বন্ধ করে কান আঙ্গুলটা ঢুকাবেন। আবার এই যে কান আঙ্গুল, এই পাশে কান আঙ্গুলটা বের করে বুড়ো আঙ্গুলটা বের করবেন। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, তো আপনার ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা রেডি, শুরু এটা করি। এটা এটা স্যার, এটা না, ঠিক আছে, এই যে আপনি আমি দেখাচ্ছি, দেখা যায় আবারটা এইভাবে রাখবেন, এইভাবে, এইভাবে রাখবেন। আমি 1 2 3 করার সাথে সাথে এভাবে করবেন, আবার 1 2 3 করার সাথে সাথে এভাবে করবেন। আমি কি বুঝতে পারছি? তাহলে জি রেডি, স্যার। রেডি, 1 2 3, 1 2 3, 1 2 3। আপনার পারতেছেন না, তো এইটা হচ্ছে যে আসলে আমাদের ব্রেন ডান পাশের অংশ বাম পাশ অংশ করে, বাম পাশের অংশ ডান পাশ করে করে। আমাদের ব্রেন একসাথে দুইটা কাজ করতে পারে না। আমরা মনে করি যে আমরা একসাথে দুইটা কাজ করতে পারি, এটা আসলে ভুল ধারণা। তো এইটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। আমরা আসলে নিজেদেরকে খুব মনে করি যে আমরা দুইটা কাজ করতে পারি। আপনারা যদি দুইটা অঙ্ক দেয় যে 3 যোগ 4 বা যোগ 50 কত, বা 7 যোগ 8 যোগ, আপনি দুইটা কাজকে একসাথে ব্রেনে করতে পারেন? পারেন না। তো সো আমরা মনে করি যে না, আমাদের ব্রেন এই জন্য যেখানে কাজটা করেন, গিভ ফুল ফোকাস, বি ইউর সেলফ, সেটা আসলে করা উচিত। তারপর হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্স। এখন মানুষের হচ্ছে কি আসলে হোয়াট ইউ নো ডাজন্ট ম্যাটার, হু ইউ নো সবচেয়ে বড়। এই জন্য আসলে আপনার সোশ্যাল ইন্টেলিজেন্স বাড়ানো উচিত। হ্যাঁ, আর লাস্ট যেটা স্কিল আছে সেটা হচ্ছে অ্যাটেনশন ম্যানেজমেন্ট। ইউ লার্ন সামথিং এভরি ডে ইফ ইউ পে অ্যাটেনশন, এভরিওয়ান ইজ টেকিং ইউর অ্যাটেনশন, নাকি ফেসবুক, ইউটিউব, টিকটক, এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি ট্রাই টু হ্যাভ ইউর অ্যাটেনশন। হ্যাঁ, আপনার বস, আপনার গার্লফ্রেন্ড, হ্যাঁ, সো এভরিওয়ান ইজ লাইক টু হ্যাভ ইউর অ্যাটেনশন। কিন্তু আপনি যেটাতে অ্যাটেনশন দিবেন নতুন কিছু শেখার জন্য। তো এই 5টা জিনিস আপনাদের জন্য দরকার। থ্যাংক ইউ যে আমি অনেক সময় নিয়ে নিলাম আপনার। কি? হ্যালো। না স্যার, ঠিক আছে, বাট আমার একটা বল। মিসকনসেপশন ছিল সম্ভবত স্যার, যে আমি হ্যাঁ, বলেন। ধারণা ছিল আমি মনে হয় একসাথে দুইটা কাজ করতে পারি না। আমার একটা ধারণা ছিল যে আমি শুধু একসাথে দুইটা কাজ করতে পারি না, অনেকেই হয়তো একসাথে দুইটা না, কাজ আপনি পারে, করতে মাল্টিটাস্কিং পারবেন, যেটা করে। হচ্ছে যে যেটা ফিজিক্যাল কাজ করতে পারবেন আপনি। হয়তো ইয়ে করতে পারবেন কি, আপনি হয়তো হাঁটতেছেন, কথা বলতে পারেন, এগুলো করতে পারেন ফিজিক্যাল। কিন্তু ব্রেনের যদি দুইটা কাজ একসাথে করতে পারবেন, ব্রেনে আপনি একসাথে দুইটা চিন্তা করতে পারবেন না। আপনি ওইটার কথাই পারেননি বলছি আপনি। স্যার, একসাথে একসাথে দুইটা কাজ মানে বিশেষ করে কোনো চিন্তা করা বা পড়াশোনা করা বা কোনো একটা জিনিস বোঝা, তখন দেখা যাচ্ছে আমি একসাথে দুইটা কাজে ইয়ে থাকতে পারি না, যে কোনো একটাতে এঙ্গেজ থাকতে পারি, মানে একটাতে আসলে ইয়ে কনসেন্ট্রেশনটা থাকে, অন্যটা আসলে মনে মানে ইয়ে থাকে, টোটালি এটা ইগনোর তো কেউ পারে না, থাকে। এখন পর্যন্ত ইতিহাসে কেউ পারে না যে একসাথে দুটো ব্রেনের সাথে দুটো কাজ করা। আমাদের ব্রেন ইজ নট ডিজাইন লাইক দ্যাট। আমাদের ব্রেন হচ্ছে ওই এইভাবেই ইয়া করা আর কি। হ্যাঁ? তো সব এই আর্টিফিশিয়াল যে অ্যাপ্লিকেশন গুলো আছে, আপনার একটু যদি হাই লেভেলে বলি, ডিসিশন সাপোর্ট, আমরা যদি ডিসিশন যেগুলো দিই, ও কি করে ওগুলো সাপোর্ট দিতে সাহায্য করে। হ্যাঁ, আমরা যে কোনো ধরনের ডিসিশন নিলে সে কি করে ওই কি জন্য বলে ওই ওই অনুসারে ডাটা দেয়। আপনারা যদি ইয়েতে দেখেন, ক্যামব্রিজ
অ্যানালাইটিকা যারা আসলে ওই ফেসবুকে ইউজারদের রেকর্ড করছিল, তো ও কি করছে ডাটা কইরা সে ক্যামব্রিজ যে সে বলছিল যে আপনার যদি মনে করেন 5টা লাইক সে পড়তে পারে তাহলে সেটা আপনার ফ্রেন্ডের মতো জানতে পারে। হ্যাঁ, আপনার যদি 50টা লাইক যদি সে পড়তে পারে সেটা হচ্ছে কি আপনার গার্লফ্রেন্ডের চাইতে ভালো বুঝে। আপনার যদি কোন রকম মনে করেন 100 লাইক যদি আপনার পড়তে পারে, আপনি যে 100 লাইক কোনটাতে দিচ্ছেন আপনার বাবা মার চাইতে আপনার ভালো বুঝতে পারে। আর কোন রকম যদি সে ফেসবুক থেকে আপনার 500 লাইকস, আপনি যদি লাইকস দেন এই জিনিসটা পড়তে পারে, তাহলে হি ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার দেন ইউ। মানে সে ডাটা দিয়ে বলতে পারবে যে আপনি এরপরে কিসে লাইক দিবেন, আপনার প্রেডিকশন কি। কারণ আমাদের যে ফেসবুকের লাইক এগুলো কিন্তু আমাদের পার্সোনালিটি মেনটেন করে, আমরা কিন্তু ওর বাইরে না। এবং ওই অনুসারেই সে আপনাকে মানে আপনি কি পছন্দ করেন আপনার সবকিছু সে ক্যাপচার করতে পারে। তাই এই যে বললাম যে আর্টিফিশিয়াল ইজ সো পাওয়ারফুল, আপনার এই ফেসবুকের লাইক কমেন্ট দেখে বলতে পারবে যে আপনি কোন টাইপের নেক্সট আপনি কি অ্যাক্টিভিটি করবেন। অল থিং ইজ দেয়ার। সো আপনার মিশন ইম্পসিবল 7 দেখেন নাই না? তাহলে দেখলে আরো মজা পাইতেন। তো যারা দেখেন না মিস করেন না, এগুলো খুব মজার মজার জিনিস নিয়ে আসলে করানো হয় আর কি। হ্যাঁ, তারপর যেটা আছে অ্যাপ্লিকেশনের মধ্যে আরেকটা আছে যে ইনফরমেশন রিট্রিভাল, যে আসলে আমরা আর্টিফিশিয়াল বেস থেকে আসলে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাই এবং সেই অনুসারে কিন্তু মানুষে মানে কি করে ট্রেন অ্যানালিসিস করে বলতে পারি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এখন আমাদের কিন্তু মানে এই ইনফরমেশন প্রোডাক্ট থেকে প্রেডিক্ট করতে পারি। আপনারা টার্গেটের গল্প শুনছেন? টার্গেট, হ্যালো হ্যালো, টার্গেটের কেউ গল্প শুনছেন? টার্গেট, টার্গেট একটা শপিং স্টোর। হ্যালো হ্যালো, আচ্ছা, শুনি না। এই গল্পটা দেখেন, গল্পটা আমি আর ইয়েতে বললাম ফোর্বস ম্যাগাজিনেই আসছে। আপনার ফোর্বস ম্যাগাজিনের নাম তো আপনার শুনেই থাকবেন, যে ওয়ার্ল্ড ম্যাগাজিন। তো এটা এই গল্পটা দেখেন, এটা অনেক মানে দেখেন যে জিনিসটা খুব ইন্টারেস্টিং। এখানে দেখেন এই যে টার্গেট যে শপিং মল আছে ওরা কি করছে যে ফিগার আউট করছে যে একটা তার মানে মেয়ে সে হচ্ছে প্রেগনেন্ট বিফোর তার বাবা ফিগার আউট করার আগে তারা ফিগার আউট করছে। গল্পটা এরকম যে ওই শপিং মলে টার্গেটে তারা কি করছে যে আহ, আহ, ওই যে মেয়েটা শপিং করছে তার প্যাটার্ন দেখে বুঝতেছে সে হচ্ছে প্রেগনেন্ট, এবং তারা কি করছে তার বাচ্চার জন্য যে বেবি ডাইপার ডাইপার কেনার অ্যাড পাঠাইছে, ডিসকাউন্ট পাঠাইছে। তখন ওই মেয়ের বাবা সে কিছু খুব রাগ হয়ে গেছে, আমার মেয়ের বয়স হচ্ছে মাত্র 14 বছর, তাহলে তুমি বেবি ডাইপার কিনতে চাও। তখন ওরা ওরে ফোন দিছে, ওই মেয়ের বাবা তারে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওই টার্গেটে ফোন করে বলছে তোমরা ভুল করছো, হ্যাঁ আমার ইয়ার এইসব প্রেগনেন্সি ইয়া পাঠাও। তখন তারা বলছে আমাদের যে ডাটা পাইছে ওই ওনার যে ডাটা মানে যে ধরনের প্রোডাক্ট কিনছে সেগুলো প্রেডিক্ট করে যে সে হচ্ছে প্রেগনেন্ট। তারপরে সে কি করছে ওই মেয়ের বাবা তার বাবা মানে 14 বছর বয়স বুঝে নিত, সে তার মেয়ের কাছে যায় বলছে কি তুমি কি আসলে প্রেগনেন্ট। তখন তার মেয়ে স্বীকার করছে হ্যাঁ আমি প্রেগনেন্ট। তাই এখন বুঝেন যে আপনি কি ধরনের প্রোডাক্ট কিনেন এটা অনুসারে বোঝা যায় আপনি প্রেগনেন্ট কিনা। পরবর্তীতে ওই কি করছে ওই মেয়ের বাবা এই টার্গেটে কি জন্য বলে সরি বলছে যে না ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। তা আমার গল্প বলার উদ্দেশ্য হচ্ছে কি এখন বুঝেন ডাটা থেকে মানুষ এখন মানে বাবার আগে জানতে পারে যে আপনার মেয়ে প্রেগনেন্ট কিনা। কি গল্পটা কি ইন্টারেস্টিং? হ্যালো। ইন্টারেস্টিং। সো সো তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় চলে গেছে আর কি, আপনার আপনার অনেক ইনফরমেশন তারা প্রেডিক্ট করতে পারে এবং এটা একুরেট হয় আর কি। তো সো এটাই হচ্ছে ইনফরমেশন রিট্রিভাল। এই যে আপনারা যে ফেসবুকে করতেছেন, ছবি দেন লাইক দেন, এই প্রত্যেকটা ইনফরমেশন তারা ক্যাপচার করে, হ্যাঁ করে এগুলো এবার বিক্রি করে আপনার প্যাটার্ন দেখে বিক্রি করে যে আপনি কোথায় আছেন কি চান পছন্দ করেন। সেই অনুসারে তারা কি করে এরা বিভিন্ন অ্যাডিং কোম্পানিরে বিক্রি করে। তো সো এগুলো হচ্ছে কি সব আর্টিফিশিয়াল বেস, আপনি যেরকম চান সেই অনুসারে তারা ডাটা দেয় আর কি। তারপর যেটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি, এখন যেটা হচ্ছে কি মানে ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে আসলে যে আপনারা তো গল্প শুনছেন যে মানুষ আসলে মানে ভার্চুয়াল না রিয়েল লাইফেও এই ধরনের কাজ করতে পারবে। আমি একটা আপনাদের উদাহরণ দিই। আপনারা আহ, আহ, আমার কাছে হয়ে গেল। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে ইউটিউব সার্চ। দাঁড়াও।
দাঁড়ান, এখান থেকে দেখাই, আমার এখানে আছে কিছু ভিডিও। A recent demonstration involving laboratory monkeys could one day help disabled humans become more mobile. A new study reveals that the animals successfully maneuvered a wheelchair with their minds after receiving an implant called a brain-machine interface, or BMI. For the experiment, a team at Duke University Health System placed very thin electrodes into the brain areas that relate to movement and sensation. The rhesus monkeys were then placed in the wheelchairs, and their brain signals and resulting chair movements were first monitored, then programmed. Researchers found that the subjects could not only move themselves to the goal, a bowl of grapes, but they were also able to improve their navigation upon repetition. The next step is to conduct tests on paralyzed humans. আমরা কি বুঝতে পারছেন? হ্যালো, যে আসলে এখন হচ্ছে কি, মানে এখন হিউম্যানয়েড বলে আর কি, যে ব্রেনের ইয়ে দিয়ে আসলে এখন সে মুভমেন্ট করতে হয়, ইশারা লাগে না আর কি, মাইন্ড কন্ট্রোল ডিভাইস আর দেয়ার আর কি। হ্যালো, ফিউচারে আর কি আপনার কিছু করতে হবে না, ব্রেনের সাথে আপনার সাথে কানেক্ট করে দেন, আপনার অটোমেটিক ব্রেনের ডাটা স্টোর হয়ে যাবে আর কি, গুগলে আর সার্চ করতে হবে না, ব্রেনে সার্চ করলেই আপনি যা চাবেন তাই হবে আর কি, অলরেডি দেয়ার। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, জি স্যার। আচ্ছা, রোবোটিক্স না, দাঁড়ান একটা। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এই যে 2022 সালে আহ, জাপানে একটা ফ্যাক্টরি আছে, কার ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে হাউ মেনি পিপল আর ওয়ার্কিং, হাউ মেনি পিপল আর ওয়ার্কিং, গাড়ি বানায়, এই ফ্যাক্টরিতে কতজন পিপল আছে বলেন? হ্যালো, এনিওয়ান, এনি গেসেস, কতজন লোক থাকতে পারে একটা একটা ফ্যাক্টরিতে? এনিওয়ান? এটা যদি ফুল অটোমেশন হয় তাহলে স্যার হয়তো 20 থেকে 50 জন স্যার। আর কেউ এনি এনি লাকি গেসেস? 10 জন। 10 জন? ইট ইজ মাত্র একজন পার্সন আছে, মাত্র একটা পার্সন আছে, আর পুরো জিনিসটাই অটোমেটেড হয়। তো এই যে রোবটস আর টেকিং প্লেস অফ পিপল আর কি, এবং রোবটস আর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, তারা আসলে
আর একটা রোবটস মেনটেন করে, কারণ কি ফ্যাক্টরিতে একটা ডাউনফল হতে পারে, পার্টস নষ্ট হতে পারে, সেখানে রিপেয়ার করার জন্য রোবটস আর দেয়ার। তো সো মানে রোবটস আর নাও অ্যাকচুয়ালি রিপ্লেসিং ম্যান। হ্যাঁ, আপনারা তো খুব ভালো মতোই জানেন আইওটিজ আর দেয়া, যে মেশিন টক উইথ মেশিন। আপনারা তো আইওটি সম্বন্ধে অনেক অনেক কিছু জানেন আপনাদের এটা। তো সো অল থিংস আর অ্যাভেলেবল। হ্যাঁ, সো কাটিং এজ রোবটস আর দেয়ার, তারা আসলে ডুইং এভরিথিং। এটা নিয়ে তো আসলে বলার কিছু নেই। তো এগুলো হচ্ছে আসলে রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন অফ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জিনিসটা ক্লিয়ার আপনাদের? হ্যালো, হ্যালো, জিনিসটা ক্লিয়ার? জি স্যার, ইয়েস। আচ্ছা, তারপর যেটা আছে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম কি? Expert system is a program that designed to solve problem within the special domain and that ordinary requires a human expert, যে মানুষের বদলে যাতে একটা এক্সপার্ট হিসেবে নেয়। যেমন আপনাদের এখানে কেউ আছে না, ট্যাক্স কনসালটেন্ট, হ্যাঁ, আবার ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, হ্যাঁ, এরকম অনেক কনসালটেন্ট আছে যারা আসলে এরকম এক্সপার্ট হিসেবে কাজ করে, যে হ্যাঁ ট্যাক্সের যে কোনো সলিউশন করে। এইটা হচ্ছে যে সেটা যে আসলে একটা ইউজার, সে একটা এক্সপার্ট ইউজারের জন্য চায় ইউজার ইন্টারফেসে একটা নলেজ থাকে, সে কি করে সেটা একুইজিশন করতে চায়। কি, এম আই রাইট অর রং? হ্যালো। রাইট স্যার। তো সো কি জন্য বলে এইখানে যেটা হয় যে তার কাছে কিছু নলেজ যারা থাকে সেই অনুসারে সে অ্যান্সার করে, ঠিক না? আমি যদি একটা আপনাদের বলি যে এই ট্যাক্সের লটা কি, বা আমি ভাই কিভাবে ট্যাক্স কি অ্যাভয়েশন না কি যেন বলে, হ্যাঁ, তা সো এগুলো আমি কিভাবে করতে পারি, হাউ ক্যান আই ডু ইট। সো আপনারা বলতে বিভিন্ন ধরনের আপনাদের বিভিন্ন নলেজ আছে, সেগুলোর উপর উত্তর দেন। এম আই রাইট অর রং? হ্যালো। রাইট স্যার। এখন কারণ কি আপনার কাছে ওই নলেজটা আছে। আপনার কাছে যদি নলেজটা না থাকে তাহলে আপনি উত্তর দেন না। তো সো এইখানে একটা নলেজ আছে, এই নলেজের উপর বেস করে সে কি করে কম্পিউটার সিস্টেমকে উত্তর দেয়, যে সে যে কোয়েরি করে সেটা রাইট অর রং। আমি একটা সহজ উদাহরণ দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে একটা এক্সপার্ট সিস্টেম কি। আমি একটা সহজ উদাহরণ দিই সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস থিং। এইখানে ধরেন আমি একটা জিনিস লিখলাম, আমার স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো। জি স্যার, ওয়ার্ড ইজ। হ্যাঁ, দেখেন আই এম গুড লিখতেছি না, সে কি করতেছে অটোমেটিক, এই যে আমি লিখলাম আই এম গুড, সে কি করতেছে এই যে বানান ভুল লিখছে, সে কি মানে আমি এখানে যেটা লিখছি সে কি করতেছে, সে বলতেছে এই বানানটা ভুল, কারণ কি তার নলেজে এই ওয়ার্ডটা নাই। এম আই রাইট অর রং? হ্যালো। রাইট স্যার। এখন সে কি করবে, রাইট মাউসে ক্লিক করলে আপনি যদি ইয়ে করেন, তার কাছে অ্যাডভাইস চান, তখন সে কিন্তু আপনাকে বলবে যে এটা গুড হইতে পারে, গড হইতে পারে, গুডস হইতে পারে, এই তিনটা জিনিস আছে। তুমি কি, তোমার অ্যাডভাইস করতেছি যে আমার নলেজে মনে হচ্ছে তুমি যেটা ভুল লিখছো, এইটা তিনটা ওয়ার্ড হইতে পারে। এই যে দেখেন, এইখানে কিন্তু এই জিনিসটা সে কিন্তু সে একটা এক্সপার্ট সিস্টেম হিসেবে কাজ করতেছে, কারণ কি তার কাছে একটা ডাটাবেজ আছে। ডাটাবেজটা কিসের? ডিকশনারি। তার কাছে একটা ডিকশনারি আছে। আমি ইউজার, আমি একটা জিনিস ভুল লিখছি বা যে কোনো কিছু লিখছি, সে ওটার উপর বেস করে তারপর যে দেখে যে না এই নামে তো কোনো ওয়ার্ড নাই, তাহলে এইটার বদলে এই জিনিসগুলা হইতে পারে, এগুলো আপনার সাজেশন করতেছে। এইটাই হচ্ছে এক্সপার্ট সিস্টেম। আমি কি বুঝতে পারছি? হ্যালো, জিনিসটা ক্লিয়ার? হ্যালো। ইয়েস। এখন আমি যদি ওরে বলি যে এটা ভুল হয়েছে, তুমি কি করবা, সে কি করে গুড হবে, গুড দিবে, সে কিন্তু কারেক্ট করে নিচ্ছে। ঠিক আছে। আবার যদি আমি যদি বলি যে এখানে এখানে ভুল আছে, কারণ কি সে এখানে বলতেছে এখানে ডট হবে, এখন কিন্তু কারেক্ট হয়েছে। এখন আমি যদি বলি ইউ ইজ এ বয়, আমি একটা বললাম, বলার পর ইন্টার দিলাম, সে কি করবে, সাথে সাথে বলবে যে তুমি যে ইজ লেখছো এটাতে একটা ভুল আছে, কোনো একটা ভুল আছে। তখন রাইট মাউসে ক্লিক করলে সে কি করবে, এখান থেকে সে বলবে যে এটা ইজ হবে না, এটা আর হবে। কি, এম আই রাইট অর রং? দেখেন আপনারা সবাই। হ্যালো। রাইট স্যার। কারণ কি তার নলেজে আছে ইউর পরে আর হয়, এবং সে কিন্তু আপনার পুরো জিনিসটা চেক করে বলতেছে ইউ আর এ বয়।
এই যে সে তার এক্সপার্ট দিয়ে যে ডিভাইস করতেছে এইটাকেই বলে এক্সপার্ট সিস্টেম। আমি কি এখন বুঝতে পারছি? হ্যালো, আমাদের যে মাইক্রোসফটের যে স্পেলিং মিস্টেক সফটওয়্যারটা আছে এটা একটা এক্সপার্ট সিস্টেম। আমি বুঝতে পারছি তার কাছে কিছু নলেজ আছে, এই নলেজের বেসে তারা আমাদেরকে অ্যান্সার গুলো করা হয়। জিনিসটা কি ক্লিয়ার? হ্যালো হ্যালো জি স্যার। তাহলে দেখেন এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে, তাহলে একটু দেখেন এক্সপার্ট সিস্টেম। এবং এই এক্সপার্ট সিস্টেমের কাজ কি? সে কাজ হচ্ছে কি আসলে বিভিন্ন ধরনের কিছু ডিসিশন সিস্টেমের সাপোর্ট করে, লোন ম্যানেজমেন্ট, তারপরে এমপ্লয়ি পারফরমেন্স সিস্টেম। ও কি নিজে নিজেই সে আপনি ডিসিশন দিবে, হ্যাঁ, ইন্স্যুরেন্স সিস্টেম এবং বিভিন্ন ধরনের এই যে মেডিকেল ডায়াগনোসিসে সাহায্য করে। আমি একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আপনারা ওয়াটসনের নাম শুনছেন কিনা? আমি একটা IBM এর সেমিনারে গেছিলাম এবং ওই ওয়াটসনের নাম কেউ শুনছেন? ওয়াটসন, হ্যালো, এনিওয়ান? হ্যালো Watson. হ্যালো, ওয়াটসনের নাম কেউ শুনছেন আপনারা? হ্যালো, না স্যার, হ্যাঁ হ্যাঁ, ওয়াটসন হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা এক্সপার্ট সিস্টেম বলি। এই যে দেখেন সে সে ইয়েতে ম্যাচে অংশগ্রহণ করছে, তাকে ডাইরেক্ট যা বলবেন সাথে সাথে উত্তর দিবে। এবং সে খেলায় ইয়ে করছে, ওই যে আছে না কুইজ কন্টেস্টে ওপেন করে ফার্স্ট প্রাইজ পাইছে। Who is David McCullough? Correct. IBM's Watson Detect app. Imaging from her biopsy, Watson has analyzed 17 looking at the data you একটা মহিলার একটা ক্যান্সার হয়েছে, সত্যিকারের গল্প। এবং এই ক্যান্সারে আসলে কি উত্তর, কি ট্রিটমেন্ট হবে, ডাক্তারদের বোর্ড বসাইছে, ওরা কোনো ট্রিটমেন্ট পাচ্ছিল না। তখন সে ওয়াটসন রে বলছে যে আসলে তো এইটার রোগের আসলে কি কি ট্রিটমেন্ট আছে। আপনারা দেখেন, inputted the data from her imaging, from her biopsy. In 17 seconds, Watson has analyzed about 3,500 textbooks and 400,000 other pieces of data. This is the screen where it shows you that after looking at what you have so far, it would consider that you do several other things for the patient that it doesn't see yet in the chart. In an instant, Watson has figured out what caused this cancer. It turns out she has a very rare genetic mutation, which is accounting for her cancer. And offered 3 treatment options. It has shown that treatment 1 has a 95% confidence of being effective, whereas treatment 2 is only half that. Is this so obscure that you would have needed Watson for the diagnosis? এই যে দেখেন ওয়াটসন কি করছে, ওই সিমটম গুলো পড়ে সে কি করছে, ইন্টারনেট থেকে সাথে সাথে 3,500 টেক্সট বই, 69 গাইডলাইন, 2.5 লক্ষের উপর জার্নাল আর্টিকেলস এবং 61,000-এর মতো ট্রায়াল ক্লিনিক্স এবং 1 লক্ষের মতো আদার ডকুমেন্ট পড়ছে। পড়ে সে অ্যানালাইসিস করে ওদেরকে কি যেন বলে বেস্ট কি ট্রিটমেন্ট কি সেটা বলছে। এবং ওরা বোর্ড বসায় দেখছে যে তাদের ট্রিটমেন্টটা আসলে ও যেটা বলছে, ওরা দিস ইজ দ্য রাইট অ্যান্সার, যে হ্যাঁ, যে আসলে এইটা করলে সবচেয়ে দ্রুত চিকিৎসা পাওয়া যায় আর কি। তো দেখেন যে সে সে ফাইন্ডিং আউট দ্য বেস্ট অপশন টু ট্রিট ক্যান্সার। তো এইটাই দেখেন যে, কারণ একটা মানুষের পক্ষে তো এত অল্প সময়ের মধ্যে এত বই পড়া সম্ভব না। একটা ডাক্তারের পক্ষে যে নতুন নতুন মার্কেটে কি আর্টিকেল আছে, এটার উপরে কি জিনিস আছে, এগুলো তো এতগুলো পড়ে সে প্রসেস করা তো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু ওয়াটসন মাত্র 18 সেকেন্ডের মধ্যে এতগুলো বই পড়ে সাথে সাথে ডিসিশন দিয়ে দিছে যে আসলে এটা এই রোগ হবে। এবং একটা রোগের যে লেটেস্ট ট্রিটমেন্ট, লেটেস্ট কি, এগুলো সে পড়ে লেটেস্ট ট্রিটমেন্টটা কি সেটাই জানাই দিছে আর কি। এইটাই হচ্ছে আসলে এক্সপার্ট সিস্টেম, যে কি করে তার কাছে একটা নলেজ আছে, নলেজের উপর বেস করে সে অ্যানালাইসিস করে তার তার যে প্রবলেম সলভার যে আছে, যার ইস্যু আছে, তার বেস্ট অ্যাডভাইসটা দেয় যে কোনো ইস্যু। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, জিনিসটা ক্লিয়ার আপনাদের? ওয়াটসন IBM এর ক্রিকেট প্লেয়ার না, এখন কি বুঝতে পারছেন? ওয়াটসন, হ্যালো, এই ওয়াটসন সেই ওয়াটসন না। করোনার তো কোনো চিকিৎসা করতে পারলো না, করোনার ওই ডাটা তার কাছে ছিল না দেখে সে হয়তো করতে পারে না, এখন যদি পারে সে অবশ্যই পারবে। ঠিক আছে, তো সো এই ওয়াটসন এখন কি করছে, ব্যাংকগুলোতে ইউজ করতেছে, ব্যাংক ম্যানেজার এবং ডক্টরের রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করতেছে। তো সো এইগুলো হচ্ছে একটা এক্সপার্ট, যে জাপানে যেমন ব্যাংকের বদলে ব্যাংক ম্যানেজার বদলে ওয়াটসন আর দেয়ার। তো সো এগুলো হচ্ছে যে সবচেয়ে মানে বড় জিনিস, যে এরা আসলে খুব সহজে ম্যানেজ করতে পারতেছে। হ্যাঁ, এবং যেটা হয় কি, যে বললাম না, এর এর ফলে হচ্ছে কি যে আপনার এই যে আর্টিফিশিয়াল বেজ, আমি একটু আগে আপনাদের ফ্যাক্টরি দেখাইলাম, এবং কি আমাদের এখন চিকিৎসা ব্যবস্থাও কিন্তু আর্টিফিশিয়াল বেজ হয়ে গেছে। হ্যাঁ, মানুষ দেখে এখন কিন্তু মানুষ
কম্পিউটার থেকে চিকিৎসা করতে পারে। হ্যাঁ, আমি দেখাই জাপানে যেমন এখন ব্রেন সার্জারি হচ্ছে আপনার এই যে ইয়ার সিস্টেমের মাধ্যমে, দেখেন সে ফিজিক্যালিও করতেছে না। সো টেকনোলজি কোথায় চলে গেছে। তারা লাইভ চিকিৎসা করতে পারতেছে এবং সাথে সাথে ডাটা দেখতেছে ইমপ্যাক্ট হচ্ছে কিনা। হ্যাঁ, এবং কোনো কিছু হলে তাকে বলতেছে না তোমাদের এই চিকিৎসাতে এই ভুল আছে বা তোমরা এইভাবে করো। মানে সে লাইভ ডাটা নিয়ে ডাক্তারদেরকেও অ্যাসিস্ট করতেছে যে সার্জারি কোনো ধরনের সার্জিক্যাল ভুল বা কোনো ধরনের ইস্যু হলে তাদের সাথে সাথে তারা উত্তর দিচ্ছে আর কি। সো টেকনোলজি কোথায় চলে গেছে আমি কি আপনাদের বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো, হ্যালো। এগুলো হচ্ছে আসলে ওয়াটসনের ব্যাপার। এবং বেনিফিট কি আপনারা তো বুঝতে পারছেন যে এক্সপার্ট নলেজ অফ বিকাম অ্যাভেলেবল, যে একটা সেন্ট্রাল জায়গায় সব নলেজটা অ্যাভেলেবল, যেটা আইবিএম এর ওয়াটসনের কাছে সবার কাছে এসে ডাটা নিয়ে এতগুলো জার্নাল এতগুলো বই তার কাছে অ্যাভেলেবল। তার ফলে কি আপনি সহজে ডাটাটা পাবেন। যেমন গুগলের কাছে আপনার যেমন ডাটা অ্যাভেলেবল, এরকম এক্সপার্ট নলেজের কাছে সব ডাটা অ্যাভেলেবল হয়। ওয়াটসনের এই একটা সুবিধা এক্সপার্ট নলেজে। এবং হচ্ছে পিস অফ ইনফরমেশন আর টেকেন টুগেদার, সব নতুন যত নিউ ডিসকভারি নিউ রিলেটেড সাবজেক্ট সব এই তারা একসাথে নিতে পারে। তো এর ফলে হইতেছে কি আপনার লেটেস্ট আপডেট সে কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে এবং কন্টিনিউসলি আপনাকে আপডেট নিউজ দিচ্ছে। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, জি হ্যালো। স্যার। এমন যেটা হচ্ছে কি যে অটোমেটেড স্পিড, এবং এটা খুব ফাস্ট আপনাকে অ্যান্সার দিচ্ছে, গ্রেট স্পিড উইথ গ্রেট অ্যামাউন্ট অফ ডাটা। আপনার যেটা বললাম 18 সেকেন্ডে সে এতগুলো বই পড়ে ফেলছে। আর আপনার কাছে তো এত বই পড়তে 18 সেকেন্ড কি, আমরা তো এটার মতো 18 মাসে পারবো না। এম আই রাইট অর রং? হ্যালো। এবং সে করছে স্যার রিডিউস দ্য ইরর এন্ড রিস্ক। হ্যাঁ বলেন। বললাম স্যার, ওইটা ঠিক আছে, আমরা তো পারবো না এতগুলো বই পড়তে। হ্যাঁ, সেটাই বললাম আর কি, রিডিউস দ্য এরর এন্ড রিস্ক। তাহলে এরর রেট ইজ লোয়ার টু কম্পিউটার দ্য হিউম্যান, কারণ কি মানুষের চাইতে ইয়ার ভুল করা ওরা কি জন্য বলে মানে সহজ, সেইখানে ইরর রেটটা কমাই দিতেছে। কারণ কি আমরা অনেক সময় অনেক ইনফরমেশন মনে রাখতে পারি না, ভুলে যাই। কিন্তু এই ওয়াটসন কি করতে সেই সব ইনফরমেশন রাখে এবং আপনাকে রাইট ইনফরমেশন দিবে। ঠিক না? আমরা তো অনেক সময় অনেক কিছু স্মৃতিশক্তি আমাদের দুর্বল থাকে, অনেক কিছু মনে রাখতে পারি না। ও কিন্তু আপনার ওই দিক দিকে সমস্যা সুবিধা। আর ইভেন হেল্প টু নন এক্সপার্ট, যারা জানতে চায় না, তাদের নতুন কিছু জানতে চায়, তাদেরকে একটা ট্রেনিং টুল হিসেবে আপনাকে সাহায্য করতে পারে। যে হ্যাঁ আপনি জানতে চান না কি বলতে চান আমি বলি। আমরা আছে না এখন, আমরা তো চ্যাট জিপিটির মাধ্যমে সবকিছু জানতে পারি, কি পারি না আমরা? চ্যাট জিপিটি আপনারা তো ইউজ করছেন নাকি? হ্যালো, হ্যালো। জি স্যার, ইউজ ইউজ করছি ইউজ স্যার। করা হয়। তো যে যে আমরা তো রেগুলার ইউজ করি। এখন যদি আপনাদের এখানে কে আছেন একজন মনে করেন এখানে কি হাফিজ, হাফিজ ভাইয়ের সম্বন্ধে যদি একটা কবিতা লিখতে বলে যে রাইটে বাংলা কবিতা, হ্যাঁ রাইটে বাংলা কবিতা অ্যাবাউট হাফিজ নাকি? হাফিজ, হাফিজ। দেখেন এখন হাফিজ সম্বন্ধে সে একটা বাংলা কবিতা লিখে দিতেছে, হাফিজের জন্য এই জগৎ শুরু পথে দেখা নাকি। হ্যালো, কি দেখতেছেন হাফিজ সাহেব? আর ইউ দেয়ার? হ্যালো, হ্যালো। মজার ব্যাপার হয়েছে এই যে আপনি তাহলে বাংলা লিখতে বলছেন, ওরে কি ভাই। হ্যাঁ, আরে সে তো লিখছে বাংলা কবিতা, দেখতেছেন আপনারা? হ্যালো। জি স্যার, দেখতে পাচ্ছি। এখন আমি তারে বলতেছি যে তুমি হাফিজের যে কবিতা লিখছো এটা রবীন্দ্রনাথের স্টাইলের একবার, রবীন্দ্রনাথ ইন রবীন্দ্রনাথ স্টাইল। সে কি রবীন্দ্রনাথ স্টাইলে সে কবিতা লিখবে। এখন দেখেন কবিতার এখন একটু ডিফারেন্ট। দেখেন হাফিজের হাস্যে গঙ্গার কি সৌন্দর্য, সত্যের সম্বন্ধে কি প্রবন্ধ সখা। দেখছেন সে কিন্তু এখন আগে যারা লিখছে আর এখনকার লেখার স্টাইল কি এক? না স্যার। সে এখন কিন্তু রবীন্দ্রনাথের স্টাইলে মানে সে তার রবীন্দ্রনাথের বই পড়া সে জানে যে রবীন্দ্রনাথ কিভাবে কবিতা লেখে, তার কবিতাগুলো কেমন হয়, সেই স্টাইলে সে কবিতা লিখে দিচ্ছে। কি জিনিসটা কি ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং না? আপনার কাছে কেমন মনে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? হ্যালো। ভেরি ইন্টারেস্টিং স্যার। আচ্ছা, আমি একটু জাস্ট আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করলাম যে এইটা এর ফলে আপনার সার্ভিং তো এক্সপার্ট সিস্টেমটা আপনাদের ক্লিয়ার। হ্যালো। ক্লিয়ার স্যার। আচ্ছা, তারপর আছে নলেজ ওয়ার্ক। নলেজ ওয়ার্ক হচ্ছে কি এক্সপার্ট হিসেবে যারা আসলে নলেজ তৈরি করে তারা আসলে এমন একটা নলেজ এজেন্ট হিসেবে কাজ করে, ডোমেন এক্সপার্টের সে আসলে সাহায্য করে এই নলেজ ওয়ার্কের কাজ দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, তো সো নলেজ ওয়ার্ক ইজ নাথিং, যারা আসলে এই যে ফ্যাক্ট অ্যান্ড ফিগার গুলো কি করে ক্যাপচার করে স্টোর করে। যেমন আমরা যদি বলি, আমরা যে আমি যে সবসময় আপনাদের বলি যেখান থেকে কপি করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
উইকিপিডিয়া, হ্যাঁ উইকিপিডিয়া। এই যে উইকিপিডিয়াতে যে হাজার হাজার আর্টিকেল সবসময় যে আপডেট হয়, যে কোনো কিছু সম্বন্ধে জানেন, এটা কারা কারা এই আর্টিকেল গুলো আপডেট করে? কেউ না কেউ তো করে। কি একটা লেটেস্ট যদি আজকে যদি বলি যে বিএনপির হরতাল, নাকি বিএনপি কি জানো, বিএনপি বাংলাদেশ, যদি এখন লেটেস্ট নিউজ দেন দেখবেন যে আজকে এইটা সম্বন্ধে বিএনপি বাংলাদেশ উইকিপিডিয়া, হ্যাঁ ধরেন আমি জাস্ট বলতেছি আপনাদের উদাহরণে, বা যদি কোনো ইভেন্ট হয়ে থাকে সে কিন্তু সাথে সাথে আপডেট করে দিবে। বা একটা ফিল্ম স্টার বা যে কোনো সম্বন্ধে সে তার কাছে কিন্তু এই যে ইনফরমেশন গুলো যে সে দেয়, এটা কি কেউ দেয় না অটোমেটিক সে নিয়ে নেয়? বলে না। হ্যালো। উইকিপিডিয়াতে যারা আর্টিকেল লিখে তাদের মাধ্যমে এটা। হ্যাঁ হ্যাঁ, উইকিপিডিয়াতে যারা আর্টিকেল লিখে এরাই তো আসলে কন্ট্রিবিউট করতেছে। এইটা হচ্ছে উইকিপিডিয়ার সার্ভার। এখানে হাজার হাজার লোক এই আর্টিকেলটাকে লেখা এইটারে ডোমেনটারে এক্সপার্ট করতেছে, যার ফলে আমরা এই যে লোকরা এরাই হচ্ছে নলেজ ওয়ার্কার। আমি কি বুঝাতে পারলাম? হ্যালো, যারা এই আর্টিকেল গুলো লিখতেছে, আমি কি বুঝতে পারলাম? নিশ্চয় ক্লিয়ার? হ্যালো। হুম স্যার, তাহলে এক্সপার্ট হুম। সিস্টেম আর নলেজ বেস যে সিস্টেম, এর ভিতরে বেসিক ডিফারেন্সটা কি হবে স্যার? এক্সপার্ট সিস্টেম আর নলেজ সিস্টেম তো একই। নলেজ ইঞ্জিনিয়ার কি করে, এই এক্সপার্ট ইউজারের সাহায্য করে তাকে নলেজ দিয়ে, যদি কোনো সময় নলেজ লাগে আপডেট করতে তখন এই বেসে সাহায্য করে, নাথিং এলস। সে কি করতে পারে, তার নলেজ বেসটা করতে পারে, চেঞ্জ করতে পারে, করে কি করতে পারে, এই যে এক্সপার্টের সাহায্য করে তার কাছে, তার কাজ হচ্ছে একটা নলেজ বেস তৈরি করা। এক্সপার্ট নলেজরা কি করে, তারা একটা গ্রুপ মিলে একটা নলেজ বেস তৈরি করে। আর এক্সপার্ট সিস্টেম কি করে, এইটার উপর ডিসিশন দেয়, আপনাকে অ্যাডভাইস করে। কে এম আই রাইট অর রং? হ্যালো, রাইট স্যার। বুঝতে পারছেন? এই যে আপনাদের কষ্ট করে আমি স্লাইড বানাইতেছি, এই যে আপনাদের প্রেজেন্টেশন বানাইতেছি, আমি কি নলেজ ওয়ার্কার? আমি কি বুঝাতে পারলাম? হ্যালো। আচ্ছা, তো মোটামুটি ক্লিয়ার। মোটামুটি আপনারা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনি বোরিং সাবজেক্ট, আমি একটু গল্প টল্প করতেছি সো দ্যাট ইউ ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং পাইছেন? হ্যালো হ্যালো, ইন্টারেস্টিং। হ্যালো। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে নিউরন নেটওয়ার্কিং। নিউরন কি, আমাদের ব্রেন কিন্তু নিউরনে কাজ করে। আমাদের ব্রেন যেভাবে কাজ করে সেইটার নেটওয়ার্কিং কি নিউরন নেটওয়ার্কিং করে। নিউরন আর কি, কম্পিউটিং সিস্টেম নোডেড আফটার ব্রেনস মেশ লাইক নেটওয়ার্ক ইন্টারকানেক্টেড প্রসেসিং এলিমেন্ট কল নিউরন। আমাদের ব্রেন নিউরন আছে, এই আমাদের ব্রেন যেভাবে কাজ করে একটা নিউরাল নেটওয়ার্ক সেম ভাবে কাজ করে। আমি একটা ছোট উদাহরণ দিই, তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। আপনাদের এখান থেকে আপনারা একটার সাথে একটা বাউবি বারো খেলি, মানে বাউবি বারো খেললে কি, আমি একটা ফলের নাম ধরবো, মনে করব, আপনার ওই ফলটা কি যেন বলে, 12টা কোশ্চেন করবেন, আমি উত্তর দিব ইয়েস আর নোতে। 12টা কোশ্চেন করে আপনারা কি ওই কি যেন বলে ফলের নামটা বের করতে পারবেন কিনা। আপনারা সবাই মিলে খেলবেন, হ্যাঁ, দেখি আপনারা 12টার মধ্যে পারেন কিনা। কি, আর ইউ রেডি টু প্লে গেম? হ্যালো। জি স্যার। আপনারা তো মনে করেন, আরে স্যারে তো পাগল, গেম খেলায় ইয়া দেখায়, হ্যাঁ, তো এগুলো তো আসলে বিরক্তিকর নাকি? হ্যালো, নাকি আপনাদের ভালো লাগতেছে? হ্যাঁ স্যার, ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতেছি ফলের নামটা, স্টপ করে দিই আপনি যদি না দেখেন। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, আমি 1 থেকে 12টা কোশ্চেন নিব। আপনারা ফার্স্ট একটু কোশ্চেন করেন, যাতে আপনারা মানে এই 12টা কোশ্চেন অ্যান্সার করতে পারি। হ্যাঁ বলেন প্রথমে। স্যার, এটা কি সিজনাল ফল? সিজনাল, এখন তো সবই সবসময় পাওয়া যায়, তবে এটা সিজনাল হয়, হ্যাঁ সিজনাল। ইয়েস, সিজনাল ফল, ইয়েস। শীতের স্যার, ফলের কালারটা কি? না, আপনি প্রশ্ন করবেন ইয়েস আর নোতে। মনে করেন এটা কি সবুজ কালার হয়, এরকম একটা প্রশ্ন করবেন। বা পাকলে কি হলুদ হয়, এরকম একটা প্রশ্ন করবেন। হ্যাঁ করেন, প্রশ্ন করেন। এটা কি শীতের স্যার? শীতকালে না, হয়? এটা সাধারণত বাংলাদেশে শীতকালে হয় না। উইন্টার না, উইন্টার 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 সিজন না। না, উইন্টার সিজনে হয় না। নো। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করেন আপনারা। এটা কি দেশি ফল স্যার? বাংলাদেশি দেশীয় ফল? হ্যাঁ, দেশি ফল, দেশি 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 ফল বা লোকাল ফুড। লোকাল ফুড এটা ওয়ার্ল্ডে সব পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়। বাংলাদেশে অ্যাভেলেবেল, একটা সিজনে খুব বেশি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। স্যার, সাইজ কেমন, মাঝারি নাকি ছোট?
নাকি বড়? বড়, আহ, এটা তো ফল, এটা তো কোনো ইয়া না, একটু স্পেসিফিক ভাবে বলতে হবে আর কি। হ্যাঁ, স্যার এটার রং কি হলুদ স্যার? হ্যাঁ, এটা কি পাকা অবস্থা না কাঁচা অবস্থা সেটা বলতে হবে। পাকা অবস্থা স্যার। স্যার পুষ্টিগুণটা কিরকম? ইট ইজ, কি বললেন যেন, ইয়েলো। হ্যাঁ, এটা সত্যি সত্যি বলছে এটা। হ্যাঁ, হয়, এটা পাকলে হলুদ স্যার হয়। হ্যাঁ, কাপড়। পুষ্টিগুণটা কিরকম? পুষ্টিগুণ কিরকম এটা জানা, ইয়েস অর নোতে উত্তর দিব আমি। আপনি একটা প্রশ্ন করবেন। এটা কি কাঁচা কাঁচা স্যার এটার ভিতরে আসার কি কি বিচি টক স্যার? হয়? সিড না, সিড হয় কিনা একজন কোশ্চেন করছে, ইয়েস। আরেকজন কি কাঁচা কি বলছেন? কাঁচা এটার স্বাদ কি টক? টক মিষ্টি দুইটাই হতে পারে, আমি বলতে পারি। আচ্ছা, ইট ফ্লাওয়ার্স হয় কি জানো, এটা কি গ্রিন হয় নাকি? হয় গ্রিন। এটা যখন গ্রিন থাকে তখন অনেক সময় সুইট টক হয়। আরো 6টা কোশ্চেন আছে, এটা বীজ প্লিজ। খায় নাকি সিল্কা বীজ খায় না কি সিল্কা সিল্কা খায়? মানে এটার বীজ কি খাওয়া যায়? সিড না, ইজ ইটেন। কি ফল? নো 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 নো, বীজ খাওয়া যায় না, আমরা খায় না মানুষ। স্যার এটার খোসা কি ফেলে দিতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোশাক কি এটার? আমি তো জানি না, স্কিন না, স্কিন লেখি। আর থ্রোন, ইয়েস, খোসা সাধারণত কেউ ইউজ করে। স্যার এটা কি রসালো হয়? রস? জুসি, হ্যাঁ হ্যাঁ, এটা জুসি হয়। আমার তো মনে হচ্ছে স্যার এখন একটা উত্তরে আসা যায় স্যার। হ্যাঁ, বলতে পারেন, কোশ্চেন করতে পারেন। ম্যাঙ্গো স্যার। ইট ইজ ম্যাঙ্গো না, দেখি আপনার তো অনেক ইন্টেলিজেন্ট। ইট ইজ, ইয়েস, এটা হচ্ছে ম্যাঙ্গো। এই যে দেখেন আপনি, এটা ম্যাঙ্গো, আমি দেখতেছেন তো সবাই নাকি ম্যাঙ্গো লিখছি। এই যে দেখেন আপনারা, আমাদের ব্রেন কিন্তু ইমেজে চিন্তা করে, আমাদের ব্রেন কিন্তু কি যেন বলে, ইমেজ ছাড়া চিন্তা করতে পারে না। যেমন আপনাদের যদি এখন আমি বলি যে একটা আপনারা মানে সবাই চোখ বন্ধ করেন, আপনারা সবাই চোখ বন্ধ করেন, কল্পনা করেন যে একটা বাদর লাফাচ্ছে না, কল্পনা করেন একটা বাদর লাফাচ্ছে না, কল্পনা করেন একজন বাদর লাফাচ্ছে না। দেখবেন যে আপনি বাদর লাফাচ্ছেন এটা চোখে দেখবেন, কিন্তু নাটা দেখবেন না, কারণ কি আমাদের ব্রেন না ইমেজ কম্পেয়ার করতে পারে না। তো সেম থিং, আপনারা যখন এই যে আমি কোশ্চেন করলাম, যত বেশি কোশ্চেন পাইলেন তত আপনি জিনিসটা কানেকশন করতে পারছেন আপনার ব্রেনে। আমার ব্রেন কিন্তু তখন প্রসেস করতে পারছে। এই যে ফাইনালি যে আপনারা বললেন ম্যাঙ্গো, এটা কি প্রথম কোশ্চেনে তো আপনি বলতে পারেন না। আপনি বিভিন্ন ইনফরমেশন পাওয়ার ফলে আমার ব্রেনের মধ্যে একটা কানেকশন তৈরি হয়েছে, রিলেভেন্ট তৈরি হয়েছে, তার ফলে আপনি কি করছেন, উত্তর দিতে পারছেন। আমি জিনিসটা ক্লিয়ার আপনাদের? হ্যালো, হ্যালো। বুঝতে পারছি স্যার। জি স্যার। আমাদের ব্রেন কিন্তু এভাবেই প্রসেস করে। হ্যাঁ, তো সেম ভাবে হচ্ছে আমাদের নিউরন নেটওয়ার্ক। নিউরন নেটওয়ার্ক হচ্ছে কি এরকম, ওর কাছে এরকম আপনি কি ইনফরমেশন দিবেন, সে কি করবে, ওটার উপর বেসিস করে সে কি করবে, আপনাকে এরকম ইয়ে করবে, মানে প্রসেস করবে আর কি। হ্যাঁ, তো সো অনেকটা ওরকম এরকম আমি দেখাই, আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। স্যার এই ধরনের এরকম প্রশ্ন তো তার ডাক্তাররাও কাছে করে। তার কাছে এরকম নোট আছে, নোট দেখে সে কি করে, ওটা দেখে দেখে স্ক্যান করে, কইরা সে কি করে দেখে যে ঠিক আছে কিনা, এবং কাছাকাছি আছে কিনা। যত বেশি আপনি ইনফরমেশন দিবেন, সেরকম ইনপুট দিতে সে কি করে আস্তে আস্তে করে সেটা সে দেখে যে হ্যাঁ, বিভিন্ন ইনফরমেশন দেখে যে ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিই, মনে করেন দিলেন যে আমাদের ঢাকা শহরে মনে করেন মনে করেন গুলশানে বাসা ভাড়া কত, গুলশানে বাসা ভাড়া কত ওরা বললেন। কারণ ওর কাছে গুলশানের হাউস রেন্টের সম্বন্ধে ইনফরমেশন আছে, হাউস রেন্ট কত, এটা ওরা জিজ্ঞেস করলেন। আর ওর কাছে ইনফরমেশন অল্প আছে, মনে করেন আছে হ্যাঁ কিছু বাসা আছে, ও হচ্ছে কি যেন বলে, হাউস মনে করেন 1200 স্কোয়ার ফিট, মনে করেন আছে 40,000 টাকা, সাপোজ এরকম কিছু ইনফরমেশন আছে। কিন্তু আপনি এটা দিয়ে সে বেশি না, কিন্তু সে যদি আরো ইনফরমেশন পায় যে হ্যাঁ আমার কাছে 1500 স্কোয়ার ফিটের ডাটা আছে, দাম হচ্ছে এত, তারপর আমার লাক্সারি হলে এত, হ্যাঁ জাস্ট একটা লাক্সারি হলে এত, ফ্ল্যাট হলে এত, বিভিন্ন ধরনের ইনফরমেশন তাকে যদি দেওয়া হয়, ফ্ল্যাট এবং এবং কি যেন বলে 3 বেড হলে এত, এরকম করে যদি তারা যদি ইনফরমেশন ফিট করা হয়, তখন কি করবে, আপনি যখন বলবেন যে আমাদের গুলশানে হাউস রেন্ট কত, সেই কি করবে, যত বেশি ইনফরমেশন হবে তত বেশি আপনাকে রাইট ইনফরমেশন দিবে, একুরেট ডিসিশন দিবে। আমি কি বুঝতে পারলাম? কারণ সে তখন রিলেটেড করে করে আপনাকে অ্যান্সারটা দিতে পারবে। কি আমি জিনিসটা ক্লিয়ার আপনাদের? হ্যালো, হ্যালো। ক্লিয়ার স্যার। যেমন যেমন একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে আমাদের যে ছবিটা ইমেজ প্রসেসিং করে, হ্যাঁ, এই যে আপনাদের পাওয়ার পয়েন্টে দেখাইলাম যে আপনি একটা ছবি চিনে কিভাবে,
যে হ্যাঁ এইটার সাথে আপনার চেহারার মিল আছে, সে কি করে এটা ওই আপনার যদি অনেকগুলো ছবি থাকে এগুলো কি করে করে সে এগুলো ভাঙে ভাঙে প্যাটার্ন করে জোড়া করে করে দেখে যে হ্যাঁ এইটার সাথে এটা মিলছে। হ্যাঁ এটা হচ্ছে যে কুকুরের ছবি মানে, আর এটা হচ্ছে কি বাইসের, কারণ তার কাছে এই ছবিগুলো আছে। যত বেশি ছবি থাকবে সে কি ততগুলা অ্যানালাইসিস করে আপনাকে রাইট ডাটা দিতে পারবে। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, জিনিসটা এখন ক্লিয়ার? নিউরন নেটওয়ার্কিং কাকে বলে, এটা প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট, জিনিসটা ক্লিয়ার? হ্যালো। ক্লিয়ার স্যার। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফজি লজিক যেটা কি আগে কম্পিউটারে জিরো আর এক্স আর কিছু বুঝতে পারতো না। কম্পিউটার কি বুঝে যে আসলে যেটা হয় জি- একটা হলো কি সংখ্যা জিরো, কম্পিউটার কিন্তু জিরো আর ওয়ানে বুঝে, আর বাইরে কিন্তু বুঝে না। এটা তো আপনারা জানেন না কিনা জানেন না? হ্যাঁ জানি হ্যালো। স্যার, জানি স্যার। আমাদের বাইনারি ব্রেন, সিস্টেম। হ্যাঁ আমাদের বাইনারি সিস্টেম ওয়ান আর জিরো ছাড়া কিছু করে না। আমাদের কম্পিউটার, এই যে পুরো কম্পিউটার যেটা দেখতেছে এ কিন্তু জিরো আর ওয়ানে কাজ করে। আপনারা কি জানেন কিনা আমি একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ যেমন আমাদের কম্পিউটার কিন্তু এগুলো সব জিরো আর ওয়ান এর কম্বিনেশন। হ্যাঁ যেমন আমি যদি উদাহরণ দিই, এটা এটা আমি সবসময় দিয়ে থাকি জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। কম্পিউটার কিন্তু কোনো সার্কেল আঁকতে পারে না, এটা কি আপনারা জানেন নাকি জানেন না? হ্যালো। না জানি স্যার, না এটা স্যার। জানি না স্যার। এই যে এটা একটা সার্কেল, এটা কি সার্কেল না সার্কেল না বলেন? হ্যালো। সার্কেল কম্পিউটার, স্যার। হ্যাঁ সার্কেল এটা। জি। খুব কাছ থেকে হ্যাঁ দেখতে তখন স্যার। হ্যাঁ কম্পিউটার কিন্তু সার্কেল, কিন্তু আসলে কম্পিউটার সার্কেল না। আমি এই যে আপনার এখানে এটা সেভ করতেছি, ইউনাইটেড করে ফেললাম, সমস্যা নেই। এইখানে দেখেন যে কই গেল, দেখতেছেন এটা সার্কেল দেখতেছেন সবাই? হ্যালো জি স্যার। হ্যালো। হ্যাঁ, এটা দেখা যদি যায় স্যার। এটা যদি বড় করেন, এটা যদি বড় করেন তাহলে এখন কি দেখতেছেন? এটা কিন্তু আসলে একটা স্কোয়ার ছাড়া কিছু না, এইটা কিন্তু আসলে নাথিং বাট স্কোয়ার। এই যে আপনার এখানে কিন্তু সে কিন্তু এটা আমাদের কম্পিউটার পুরোটাই কিন্তু স্কোয়ারে চলে। এই যে এটা কিন্তু একটা স্কোয়ার, এটা কিন্তু একটা স্কোয়ার, এইটাও কিন্তু একটা স্কোয়ার। হ্যাঁ এরকম করে সে কি করে পুরা ইয়াটারে স্কোয়ার আকারেই থাকে আর কি। হ্যাঁ এবং এখানে দেখবেন এগুলো স্কোয়ার, প্রত্যেকটা লাইনে হচ্ছে এরকম ফিল অফ স্কোয়ার বা পিক্সেল বলে আর কি। তখন আমরা ওইখানে বলে দিই যে পিক্সেল সমান ওয়ান, ওয়ান সমান হচ্ছে যে তুমি কি করবা কালো করে দিবা, আর জিরো শুধু যদি করো তাহলে সে কি করবে, সে সে কি করবে সে এটারে আহ, রে, আহ, খালি রাখবে আর কি। অনেকটা এরকম আর কি, যে আমি যদি বলি এটা হচ্ছে আহ, মনে করেন জিরো, আর এটা হচ্ছে জিরো জিরো, এটা হচ্ছে জিরো। এখানেও আছে পিক্সেল, কিন্তু এখানেও আছে, আপনাদের যেটা আমি বুঝাতে চাইছি এখানেও কিন্তু সে একটা পিক্সেল আছে, এখানেও কিন্তু একটা পিক্সেল আছে। আমি কি বুঝতে পারছি? সে কিন্তু আসলে ম্যাথমেটিক্যাল ফর্মুলা ছাড়া কিছু বুঝতে পারে না। আমি ভালো করে ছবি আঁকতে পারতেছি না, কিন্তু জিনিসটা আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে? হ্যালো। থিমটা ক্লিয়ার স্যার। হ্যাঁ তো সো এখানে সে কি করতেছে, যখনই সে ওয়ান পায় সে কি করে, ওয়ান পায় তখন সে কালো জিনিস বসে যায়, এটা হচ্ছে ওয়ান। তো সো কম্পিউটারের কাছে আপনি যখনই বলেন যে এই ছবিটা আঁকো, সে কিন্তু এরকম জিরো ওয়ান দিয়ে সে ছবি আঁকে, সে কিন্তু ওই আপনার ইয়া বুঝে না। আমি কি বুঝতে পারছি? হ্যালো। জি স্যার। থিমটা বুঝতে পারছি জিনিসটা? তো আমাদের সবকিছু কিন্তু এই বাইনারি বেস, কিন্তু এই বাইনারি বেসের ফলে কি আমাদের অনেক ডিসিশন আমরা নিতে পারি না। যে আমরা কম্পিউটারে এই যে দেখেন ওই যে ফজি আসলে রিজনিং মেথড, যে একটা কোশ্চেন করে অ্যান্সার করবে। তো ফজি ডাটা কি করতেছে, মানে মানে সে করছে ক্রিসপি ডাটা, যে অনেকগুলো ডাটার উপর বেস করে, কিন্তু শুধু বাইনারি ডাটার উপরে বেস করে না। কারণ আমাদের অনেক সময় দেখা যায় কি, যে মনে করেন আমি যদি বলি যে আপনার পানি কেমন লাগতেছে, বা আপনার হাউ ইউ ফিল, হ্যাঁ হাউ ইউ ফিল, এটা যদি আপনার কোশ্চেন করি তাহলে আপনি উত্তর দিবেন কি, অথবা কি কোল্ড অথবা হট, কি এম আই রাইট আর রং? হ্যালো। গরম অথবা ঠান্ডা, হ্যাঁ। কিন্তু আপনার যদি চার পাঁচটা অপশন থাকে যে না কোল্ড না আমি, বা হট না আমার কাছে ওয়ার্ম লাগতেছে, বা আমার কাছে কুল লাগতেছে, হইতে পারে না? আমার কিন্তু কি করতেছে, কুল মানে হচ্ছে কি যে মানে বেশি ঠান্ডা না, কোল্ড মানে বেশি ঠান্ডা, ওয়ার্ম মানে হচ্ছে হালকা গরম, হ্যাঁ হট। তাহলে আপনার কাছে এই যে তিন চারটা অপশন যদি থাকে তাহলে ইউ ক্যান মেক বেটার ডিসিশন। কি এম আই রাইট অর রং? হ্যালো। হ্যাঁ স্যার। ফুজি লজিক হচ্ছে কি এই জিনিসটাই সে উদ্বোধন করছে, যে হ্যাঁ আমরা যে আগে কি হইতো মেশিনে অন আর অফ, অন আর অফ না, তুমি এখানে একটু মডারেটর করো,
একটু ইয়া করো। এই যে আমাদের যে রেগুলেটর আছে এখানে বলছে হ্যাঁ তুমি এটারে কি জন্য কয় একটু হালকা করো, কয় না এটা একটু ফাস্ট করো, এটা সুপার ফাস্ট করো, এটা একেবারে অফ করে দাও। আগে ছিল অন আর অফ, জিরো আর অন, সেগুলো আরো কয়েকটা অপশন আপনারা দিছে। কি দিছে কিনা বলেন? আমার মোটর বলেন, কার বলেন, সব জায়গায় আমাদের এই অপশন গুলো দিচ্ছে। এই অপশন গুলোই আমরা আসলে ফুজি লজিক বলি। একটা সেট, একটা ডাটার সেট দিছে। আমরা ওইখানে সেখানে আমরা যদি বলি যে হ্যাঁ কিছু একটা ছেলের পারফরমেন্স কেমন, পারফরমেন্স পারফরমেন্স, তখন আমরা বলতে পারি কি যে হ্যাঁ এক্সিলেন্স, হ্যাঁ এক্সিলেন্স, তারপর হচ্ছে কি যে এভারেজ, হ্যাঁ এক্সিলেন্সের পর কি গুড, এভারেজ, হ্যাঁ তারপর হচ্ছে কি নট ব্যাড, হ্যাঁ বা এরকম আর কি, বা ভেরি পুয়ার, এরকম আমি কিন্তু পাঁচটা অপশন আমি নিয়ে দিলাম। এই যে পাঁচটা ডাটা পারফরমেন্স আমি সেট করলাম, এইটাই ফুজি লজিকের মাধ্যমে আমি সেট করতে পারি। সে আসলে এর ফলে হচ্ছে কি আপনি কোন আরো মোর একুরেট রেজাল্ট গুলো ক্যাপচার করতে পারবেন। এই ডাটাকেই বলে ফুজি লজিক। আমি কি বুঝতে পারলাম? জি স্যার। হ্যালো। স্যার হ্যাঁ, মোর রিলায়েবল করার জন্য যেটা করা হয়। মোর রিলেভেল করার জন্য তাহলে এখানে আমাদের ক্যামেরা বলেন, গাড়ি বলেন, এই যে লেন্স বলেন, হ্যাঁ আমরা আগে জুম নিতাম একটা 10 মেগাপিক্সেল বা হালটা লাইট বিভিন্ন ভাবে করি। এটাই হচ্ছে আসলে ফুজি লজিক, যেটা বলা হয়েছে ফুজি লজিক ইজ এ মেথড অফ রিজনিং দ্যাট রিজেম্বল হিউম্যান রিজনিং। মানুষের মতো করতে হয় এবং ইট অ্যালাউজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালুস অ্যান্ড রেফারেন্সেস অ্যান্ড ইনকমপ্লিট বা অ্যাম্বিগুয়াস ডাটা উপরে ইয়ে করে, বাট ইনস্টেড অফ রিলাইং অন বাইনারি ডাটা ইয়েস নট করে সে আরো মাল্টিপল ভ্যালুর উপর ডাটা করে সে সে ওইটার উপর সে বেস করে আর বেস করে ডিসিশন নিতে পারে। এটা হচ্ছে ফুজি লজিক সিস্টেম। নিশ্চয়ই ক্লিয়ার আপনাদের এখন? হ্যালো। ক্লিয়ার স্যার। তারপর আপনাদের আর দুইটা টপিকস আছে, তারপর শেষ। আর এটা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম। হ্যাঁ পরীক্ষায় আসে জেনেটিক কি, আপনার তো জিন থেকে হয়েছে ঠিক না, আমাদের জিন থেকে হয়েছে। এখানে আমাদের জেনেটিক ইমপ্রুভ করতে হলে আমরা একটা গেম খেলি। গেম দুজন লাগবে, একটা ছেলে আর একটা মেয়ে লাগবে। আপনাদের মধ্যে কি কোনো মেয়ে আছেন নাকি নাই? আমাদের সাথে একটু পার্টিসিপেট করলে ভালো হয়। হ্যাঁ তাহলে আমি জিনিসটা বুঝাই দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। একজন ছেলে আর মেয়ের একটু হেল্প লাগবে, আপনারা একটু যদি হেল্প করেন আমি 2-3 মিনিট দিলে আই ক্যান এক্সপ্লেইন ভেরি ক্লিয়ারলি। আসলে আপনাদের কোনো ছেলে মেয়ে? আই নিড। অধিকাংশই তো ছেলে স্যার, মেয়ে কোনো মেয়ে নাই আপনাদের এখানে? দেখেন একজন মেয়ের গলা আমি শুনছিলাম। কি আপনাদের কোনো বান্ধবী নাই? এই ক্লাসে কোনো বান্ধবীর নাম বলেন তাহলে হবে, অসুবিধা নেই। স্যার আমরা অনেক সিনিয়র হয়ে গেছি তো স্যার, এখন জুনিয়রদের মধ্যে না, আপনাদের ক্লাসে কোনো মেয়ে নাই? তাদের তার নাম বলেন। ক্যাপ্টেনের জুনিয়র কোনো মেয়ে বোনেরা নাই আছে, জুনিয়র ছোট বোনেরা আছে স্যার। এখানে? আছে ক্লাসে আছে আজকে? আছে তো স্যার। নাম বলেন, নাম বলে যাবো। সাজিয়া আছে, সাজিয়া বোধহয় স্যার। সাজিয়া আছে, তানিয়া সুলতানা আছে। তাহলে আমরা তানিয়া ম্যাডাম নিয়ে আসবো শুধু, হ্যাঁ তানিয়া ম্যাডাম আর একটা ছেলের নাম বলেন। সেই তানিয়া পাইলাম আমরা একটা, ঠিক আছে একটা ছেলের নাম বলেন, যে কোনো কেউ। কি আপনাদের কারো নাম নাই? একজনের নাম বলেন, সাহস করে বলে ফেলেন, কোনো সমস্যা নেই। হ্যালো। বিয়ে করেন না এরকম কেউ আছেন? হ্যালো। স্যার বিয়ে তো করে ফেলাইছি স্যার। একজন তো আছে বলে বিয়ে করেন না। নাম কি বলেন? জি স্যার, অন্তু দাস স্যার। অন্তু, ও এন তু, অন্তু। এই যে দেখেন আমি অন্তু নামে একটা ছেলে নিলাম, আর কি বলে আমাদের গল্পের প্রয়োজনে কি যেন বলে আমি একটা তানিয়া নামে একটা মেয়ে নিলাম। আমরা এখন চিন্তা করতেছি যে অন্তু আর তানিয়া এরা হচ্ছে এদের মধ্যে অনেক কোয়ালিটি আছে। ও একটা কোয়ালিটি, এন একটা কোয়ালিটি, টিউ একটা কোয়ালিটি। আমরা গল্পের স্বার্থে ধরে নিই আর কি। হ্যাঁ তো এই যে জিরো, এগুলো প্রত্যেকটা কোয়ালিটি। এখন আমাদের এই দুইজনের মধ্যে দিয়ে একটা লোককে প্রডিউস করতে হবে যার সুপার পাওয়ার আছে, বা তার একটা সুপার, এস ইউ পি পি ইয়ার, সুপারম্যান আর কি। হি ইজ এ সুপারম্যান, মনে করেন সুপারম্যানের মতো পাওয়ার আছে। আমি সুপারম্যান, আমি তাদের যে নেক্সট এটা
আহ, প্রজন্ম আসবে তাদের কাছে যেন এই পাওয়ারটা থাকে, সুপার পাওয়ার। তো সুপার পাওয়ার হলে এই সুপার পাওয়ারের প্রত্যেকটা লেটার তার মধ্যে থাকতে হবে। কি এম আই রাইট অর রং? হ্যালো, হ্যালো, জি নিশ্চয়ই স্যার। কি বুঝতে পারছেন? এখন কি হয়েছে, আমরা এই দুজনে বিয়ে দিলে কি হলো, এই যে ধরেন এই দুইটার বিয়ে দিলে কি হলো, আমি এটা কাট পেস্ট করি, তাহলে কি হবে? আহ, এখন এই যে অক্ষর, এই অক্ষরের মধ্যে এস আছে না নাই? হ্যালো, এস আছে? এস নাই নাকি? তারপর ইউ কি আছে? ইউ আছে না? তাহলে পাইছি। পি কি আছে? পি, এই নামের মধ্যে কি পি আছে? হ্যালো, না স্যার নেই। নাই, তাহলে আমরা লাল দিয়ে দিলাম। ই কি আছে? ই নাই। না স্যার। আর কি আছে? আর আর জি না। আরো, আরো নাই। এম কি আছে? এম, না এমও স্যার নাই। এমন নেই। তারপরে এ কি আছে? এ, জি এ আছে স্যার। এ আছে, তাহলে তো বাদ দিলাম। এন কি আছে? আছে। জি তাহলে আমরা এই এন এদের দুজনের মধ্যে যদি ইয়া হয়, আমাদের মনে করো তার একটা পরবর্তী জেনারেশন আসে, এই জেনারেশনের মধ্যে এই কয়টাও জিনিস মিসিং। এখন তারা বলতেছে এই জিনিস মিসিং, তাহলে আমি এদের যে বাচ্চা কাচ্চা হয়েছে বা এই যে, এর সাথে আরেকজনের বিয়ে করে দিই। তো মনে করো এর সাথে আরেকজনের বিয়ে করে দিলাম, কি ধরেন কি এখানে ইউ আছে না, কি কি নাই, এস পি আর না, মনে করো তাহলে দিলাম কি স্বর, এস ইউ আর, স্বর কি, তারপর এম, আচ্ছা, স্বর মা, উম, শর্মালি দিলাম, হ্যাঁ শর্মালি, এটা দিলাম। এখন কি হলো, তাহলে এদের সাথে এদের যে ছেলে মেয়ে হলো, এই ছেলে মেয়েদের সাথে আমরা যেটা করলাম, এই যে স্বর্ণালী যে আছে তার সাথে বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দিয়ে দিলে, এটা কপি রাখি তাহলে সুবিধা হবে। আমার গল্পটা কি বুঝতে পারছেন? এখন এদের যে বাচ্চা কাচ্চা সংসার আসছে, এর মধ্যে কি কি আছে? ইউ কি আছে? হ্যালো, আছে। এস কি আছে? হ্যালো, আছে স্যার। জি বলছি আছে। স্যার। পি, পি আছে? পি নাই। ই কি আছে? ই, ইও নাই। ইও আর নাই। আছে? আর আছে নাকি? আর আছে, আছে স্যার। হ্যাঁ, তারপরে এম কি আছে? এমও আছে। তাইলে এখন আমরা পাইলাম কি, সুপারম্যান হইতে গেলে এদের সাথে এখনো এই দুটো গ্যাপ আছে। তাহলে কি করব, আমরা আবার এদের যে বাচ্চা কাচ্চা হইছে এর সাথে আবার আরেকজনের বিয়ে দিয়ে দিব। ধরেন এর সাথে আরেকজনের কার বিয়ে দিতে পারি, যে ই, ই দিয়ে মনে করেন আমি একটা নাম দিলাম পায়েল, পা এল, ওয়াই ই এল, পায়েল। এম আই রাইট অর রং? হ্যালো, এখন এই পায়েলের সাথে এদের বিয়ে দিয়ে দিলে যেটা হবে, এটা এখান থেকে দিয়ে আর একটু। ওরে যন্ত্রণা। এক্সেলের এই ফাইল অনেক কপি করতে অনেক ঝামেলা হচ্ছে, জাস্ট আপনাদের বুঝেছেন। এখন আপনারা যদি এদের যদি সন্তান হয়, তাহলে কি এই সবকিছু কি আছে কি নাই? পায়ে, পায়ে পি থেকে আমি এ পাইলাম আর ই পাইলাম কি এখন তাহলে আমাদের সুপারম্যানের যা গুণ আছে এদের মধ্যে কি সব আছে কি নাই? আপনারা কি বলেন? হ্যালো, আছে স্যার। আরে এই যে সুপারম্যান পাওয়ার জন্য আমরা কি করলাম, এই জেনারেশনের পর জেনারেশন বিয়ে শাদী করাইতে থাকলাম, এর সাথে মিললো না, আবার এর জেনারেশন মিললো, ওই জেনারেশনের সাথে আবার নেক্সট জেনারেশন, তাহলে কি আমরা 4 নম্বর জেনারেশনে আইসা যা, যে বাচ্চাটা পাইলাম তার সুপারম্যানের কোয়ালিটি আছে। কি এম আই রাইট অর রং? হ্যালো, জি স্যার। হ্যালো, তাহলে এই যে দেখেন এখানে দুইটা ডাটা ছিল, অন্তুর সাথে তানিয়ার যে আছে তার আমি মিউটেশন করলাম করে একটা পাইলাম, তারপর তার সাথে স্বর্ণার মিউটেশন করলাম করতে করতে, তারপরে পায়েলের সাথে যখন মিউটেশন করলাম তখন ফাইনাল রেজাল্ট পাইলাম। এই যে জিনিসটা, এই যে জেনেটিক ভাবে যে আমরা মিউটেশন করি, এই পদ্ধতিকে বলে জেনেটিক অ্যালগোরিদম। এই জায়গায় দেখেন আপনাদের বইতেও দেওয়া আছে, যে দেখেন এখানে সে কি করছে, এই যে দেখেন প্রথমে কি করে দেখে যে এই একটা ডাটা নেয়, নিয়ে সিলেকশন করে করে একটা মেটিং করে, মানে মিউটেশন করে করে দেখে যে এটা ম্যাচ করে কিনা, যদি ম্যাচ না করে সে আবার প্রথমে যায়, যে আবার নতুন ডাটাটা ওটার সাথে আবার অ্যাড করে কইরা সে দেখে যে ডাটাটা ঠিক আছে কিনা।
অ্যাড করে দেখে যে না এটা এখন রেজাল্ট নেই, তো সে আবার যায়। এভাবে করে সে কি করে, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট কারেক্ট না পায়, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট ঠিক না পায়, সে মিউটেশন করতে থাকে। অনেক সময় আমরা যে খাবারে যেমন লবণ দেখি বা একটা মশলা দিই, লবণ দিয়া একটু টেস্ট করি যে না এই লবণ হইতেছে না, আবার লবণ মিশাই, আবার একটু দিয়ে দেখি না এবারও হয় না, এবার একটু আবার একটু লবণ মিশাই। এভাবে করে আমরা অনেক সময় রান্নার মধ্যে বারবার এটা একটু টেস্ট করে করে ইয়ে করে যে রান্না করি, অনেক মিউটেশন এরকম। আমি কি বুঝতে পারছি? হ্যালো? তাহলে কি যেটা হচ্ছে কি, দ্য ইউজ অফ জেনেটিক অ্যালগরিদম ইজ গ্রোয়িং অ্যাপ্লিকেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনেটিক সফটওয়্যার ইউজ ডারউইন সার্ভাইভাল থিওরি, যেটা আমি বললাম যে যে বেস্ট হবে সেই সার্ভাইভ হবে। এখানে আপনাদের ছবিতে দেখবেন এই বেস্ট হয়েছে, বাকি সবাই সার্ভাইভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি সুপারম্যান না হবেন। তো এরা বারবার এরকম যাদের সার্ভাইভের জন্য ফিট করতেছে, এই প্রজন্ম পারে না, তার পর প্রজন্ম পারবে না, কিন্তু পরবর্তী এরা ঠিকই সার্ভাইভ করতে পারছে। আমি বুঝতে পারছেন? সার্ভাইভ অফ দ্য ফিটেস্ট কি, এসে ক্লিয়ার? হ্যালো? এটার জন্য কি করতে হয়, ম্যাথমেটিক্যাল ফাংশন করে একটা সিমুলেট ইভলিউশন প্রসেস দ্যাট ইয়েল ইনক্রিজিং বেটার সলিউশন টু এ প্রবলেম। আমি কি বুঝতে পারছি? বারবার চেঞ্জ করে আমি একটা ভালো সলিউশন তৈরি করতে চাই, এইটাই সে করতে চায়। জিনিসটা ক্লিয়ার? আমি কিন্তু অনেক গল্প টল্প করেছি যাতে এটা বুঝতে পারেন, এটা কিন্তু অনেক কমপ্লেক্স, আপনাদের অনেক সহজে বলার চেষ্টা করছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। জিনিসটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা আছে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্ট বোর্ড। ইন্টেলিজেন্ট বোর্ড কি, যে সে একটা সফটওয়্যার মতো, সে সবসময় মনে করেন চ্যাট বোর্ড, মানে সে কি করে যে আপনার আহ, আমাদের যে ওয়েবসাইট গুলো থাকে, ওয়েবসাইটে সে সবসময় কন্টিনিউয়াসলি অ্যান্সার করে। আপনি যে কোনো জায়গায় দিবেন, এখন কিন্তু চ্যাট বোর্ডের যুগ, হ্যাঁ, আপনি যদি যেখানে যান ওর ইনস্ট্যান্স আপনার কথা বলবে, এবং যে কোনো সলিউশন চাইলে সে সলিউশন উত্তর দিবে। কি আমি রাইট অর রং? দেখেন আপনি যে কোনো একটা ভালো, জানেন যে আমি আগে আমার সিঙ্গারের বিডিতেই যাই, আমার পুরনো কোম্পানি ওখানে আছে কিনা দেখি, তো এদের কাছে একটা দেখবেন যে চ্যাট বোর্ড থাকে। এখানে দেখবেন যে একটা ছোট করে বট আসে, কারণ কি একটা সেলসম্যানের পক্ষে 24 ঘন্টা অ্যান্সার করা সম্ভব না। তখন কি করে তারা এরকম একটা চ্যাট বোর্ড থাকে, ওরে আপনি যদি প্রশ্ন করেন সে কিন্তু সাথে সাথে বলতে পারে যে যে কি জন্য বলে আমার এই প্রোডাক্টটা কি, ওই প্রোডাক্ট